তো আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এটা কিন্তু আমাদের একটা মিক্সড প্র্যাকটিস সেট এবং সেট নাম্বার কিন্তু 11। তো আগের সেটগুলো আগের ক্লাসগুলো যারা দেখতে চাও তাদেরকে বলবো প্লে লিস্টে গিয়ে কিন্তু পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখানে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। তো চাইলে ক্লাসগুলো কিন্তু তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে যে কোয়েশ্চেন নাম্বার 1 আমরা কিন্তু ইডিয়াম দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। বলছে পুট ইয়োর হেড টুগেদার, মানে বলছে পুট আওয়ার হেডস টুগেদার, মানে মনে করো কোনো একটা কাজ যখন আমরা করতে চাই, ঠিক আছে, দেখো ছবিটা ফলো করো, কর্মীরা কিন্তু একসঙ্গে কাজ করছে এবং তাদের হেডগুলো মাথাগুলো কিন্তু এক জায়গায়, মানে বলতে চেয়েছে যে পুট ইয়োর হেডস টুগেদার বা পুট আওয়ার হেডস টুগেদার। ক্লিয়ার? তার মানে কি, মনে করো শিক্ষক মশাই কোনো একটা কাজ দিয়েছে বা বাবা তার ছেলে মেয়েদেরকে একটা কাজ করতে দিয়েছে এবং তারা ঝগড়া করছে, এটা দেখে বাবা তাদেরকে সামলানোর জন্য বলছে কি যে একসঙ্গে তোদের মাথাগুলো একসঙ্গে কাজে লাগিয়ে কাজ কর। তার মানে কি, তার মানে নিজেরা মিলে আলোচনা কর এবং আলোচনা করে একসাথে কাজটা কর। দেখো কর্মীরা, দেখো সাধারণত আমরা দেখে থাকি কর্মীরা কাজ করার সময় কি করে, একসঙ্গে একটা প্ল্যান করে এবং প্ল্যান করে কিন্তু একসাথে কাজ করে সেই কাজের সফলতা পাওয়ার জন্য বা সফলতা আনার জন্য। তার মানে পুট আওয়ার হেডস টুগেদার, তার মানে কি এ ইজ দ্য কারেক্ট আনসার। কনসাল্ট, আলোচনা করো একসঙ্গে, অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এবং একসঙ্গে কাজ করো। ক্লিয়ার? তাহলে একের কিন্তু আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 আমাদেরকে কি বলছে দেখে নেবো। বলছে পুলড দ্য চেস্টনাট। পুল মানে কি, আনা। দ্য চেস্টনাট মানে মনে করো বাদাম, আউট অফ ফায়ার মানে আগুনের মধ্যে থেকে, এখানে আমরা ইডি দিয়েছি, ইডিটা বাদ দিয়ে শুধু পুল যদি করি আমরা। ক্লিয়ার? পুল দ্য চেস্টনাটস আউট অফ দ্য ফায়ার মানে আগুনের মধ্যে থেকে বাদাম নিয়ে আসা। এইবার বিষয়টা বোঝো, মনে করো কোনো এক জায়গায় আগুন জ্বলছে এবং সেই আগুনের মধ্যে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে তুমি দেখলে যে সে বাদাম খাচ্ছিল, বাদামের ঠোঙাটা বা বাদামের প্যাকেটটা কিন্তু সে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ক্লিয়ার? এইবার শীতের সময় হয়তো আগুন পোহাচ্ছিল, পাশে দাঁড়িয়েছিল একটা বাচ্চা। এইবার তুমি কি করলে, তুমি কিন্তু সাহসিকতা দেখিয়ে আগুনের মধ্যে হাত দিয়ে তুমি কিন্তু সেই বাচ্চা ছেলেটার বাদামের প্যাকেটটা নিয়ে আসলে এবং বাচ্চা ছেলেটাকে দিয়ে দিলে। তাহলে এই যে কাজটা তুমি বাচ্চা ছেলেটার জন্য করলে, এটা কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক, একটা ডিফিকাল্ট জব। সেটা তুমি কি করলে, অ্যাকমপ্লিশ করলে, সম্পাদন করলে, এবং নিজের জন্য নয়, অন্যের জন্য। তাহলে চলে আসো অপশন সিতে। অপশন সি কি বলছে দেখো, টু অ্যাকমপ্লিশ সম্পাদন করা, আর ডিফিকাল্ট জব একটা কঠিন কাজ, ফর সামওয়ান এলস অন্য কারোর জন্যে কিন্তু কাজটা করা। ক্লিয়ার? তাহলে আমাদের 2-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারোর হয়ে ডিফিকাল্ট কঠিন একটা কাজ করে দেওয়া, তার মানে পুল দ্য চেস্টনাট আউট অফ ফায়ার, আগুনের মধ্যে থেকে চেস্টনাট নিয়ে আসা। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে কিপ আপ অ্যাপিয়ারেন্সেস। কিপ আপ মানে কি, এটা একটা ইডিয়াম। কিপ আপ মানে কি, বজায় রাখা। কিপ আপ মানে বজায় রাখা, মেনটেন করা কোনো কিছু। ক্লিয়ার? আর অ্যাপিয়ারেন্সেস মানে কি, অ্যাপিয়ারেন্সেস মানে হচ্ছে আবির্ভাব, হাবভাব। মানে মনে করো সাধারণত ছবিটা ফলো করো, ছবি থেকে আমরা উত্তরে যাব। দেখো একটা লোক সে বিয়ে করার পরে তার কিন্তু সন্তান হয়েছে এবং সন্তান হলে কি পরিবারে অনেক রকমের কিন্তু ঝামেলা থাকবে, অশান্তি থাকবে, অনেক প্রেশার থাকবে, অনেক চাপ থাকবে, কি করে সংসার চালাতে হবে। জবের জায়গাতেও কিন্তু মানুষের অনেক রকম প্রবলেম থাকে। তো সেই সমস্ত কিছু প্রবলেমকে মেনটেন করেও তার মুখে কিন্তু একগাল হাসি নিয়ে সমস্ত সময় সব সময় কিন্তু ফেস করতে হয়। ছেলে মেয়ের সামনে হাসি মুখ রাখতে হয়, সংসারে সমস্ত মানুষজনের সঙ্গে ভালোভাবে কথা বলতে হয়। তাই বলছে জীবনে যত সমস্যা থাকুক না কেন, কিপ আপ অ্যাপিয়ারেন্সেস, তোমার যে ওয়েল বিং, তুমি যে ভালো আছো, সুখে আছো, তোমার জীবনে কোনো সমস্যা নেই, চাপ নেই, সেই ব্যাপারটা তোমাকে কি করতে হবে, মেনটেন করতে হবে। তাহলে অপশান এতে চলে আসো, মেনটেন বজায় রাখা, অ্যান্ড এক্সপ্রেশন একটা এক্সপ্রেশন মানে অভিব্যক্তি অফ ওয়েল বিং, মানে তুমি যে ভালো আছো, সুখে আছো, তার একটা এক্সপ্রেশন সবসময় মুখের মধ্যে মেনটেন করে রাখা। ক্লিয়ার? তাহলে কিপ আপ অ্যাপিয়ারেন্সেস ইজ ইকুয়াল টু অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার 3 দাগের। এবার চলে যাবো আমরা 4 দাগ কি বলছে দেখো। 4 দাগ বলছে আন্ডার র্যাপস। আন্ডার র্যাপস, 4 দাগ বলছে আন্ডার র্যাপস। ভালো করে ফলো করো। আন্ডার মানে কি, কোনো কিছুর অধীনে, আর র্যাপস মানে মোড়ক। র্যাপস মানে মোড়ক। সাধারণত আমরা যখন কাউকে কোনো প্রেজেন্ট দিই, PRESENT, প্রেজেন্ট, সাধারণত আমরা যখন কাউকে কোনো গিফট দিই, কাউকে কোনো প্রেজেন্ট দিই, দেখবে একটা মোড়কে করে মুড়ে কিন্তু নিয়ে যায়। তার কারণ কি, এটার মধ্যে আমরা একটা সিক্রেসি মেনটেন করি, মানে গোপনীয়তা বজায় রাখি। আমি যে কি দিচ্ছি সেটা যেন তার কাছে একটা সারপ্রাইজ হয়।
তাই আমরা গোপনভাবে কিন্তু মোড়ক দিয়ে মুড়ে নিয়ে যাই। তাহলে বোঝা গেল। তাহলে এবার অপশন সিতে চলে আসো, সিক্রেটলি, আন্ডার র্যাপস, মোড়কের মধ্যে করে রাখা, তার মানে সিক্রেটলি, গোপনভাবে কোনো কাজ করা। ক্লিয়ার? সিক্রেটলি বলবো আমরা। চারে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলে যাবো নেক্সট। 5 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 5 দাগ চলে আসবো আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। 5 দাগ কি বলছে দেখো, ফলো করো। টু মেক বোথ এন্ডস মিট। তাহলে বোথ এন্ডস মানে বোথ মানে দুটো, এন্ডস মানে প্রান্ত, মিট মানে সাক্ষাৎ করেছে, মিলে গেছে। দেখো ছবিটা ভালো করে ফলো করে দেখো, একজন ছেলে আর একজন মেয়ে কি করছে, বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বিয়ে করেছে। এবং কি হয়েছে, দেখে শুনে বিয়ে হয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে ছেলেটা তো চাকরি করে অবশ্যই এবং মেয়েটাও চাকরি করে। তাহলে দুজনেই কিন্তু জব করছে। তাহলে একদিকে জব রয়েছে ছেলেটার, আমি এখানে এম লিখলাম, আর একদিকে জব রয়েছে কিন্তু ফিমেল, আমি এখানে এফ লিখলাম। তাহলে এই যে দুটো প্রান্ত, এই দুটো প্রান্ত যখন মিলিত হচ্ছে তার মানে কিন্তু দুজনেই জব করে, দুজনে একসঙ্গে মিলিত হচ্ছে, দুটো প্রান্ত এন্ড একসঙ্গে মিট করছে। তার মানে তাদের কাছে কিন্তু অনেক পয়সা আছে জীবন ধারণ করার জন্যে, জীবনযাপন করার জন্যে, বেঁচে থাকার জন্যে। তাহলে আমাদের অপশন এতে চলে আসো, টু মেক বোথ এন্ডস মিট, দুটো এন্ড একসঙ্গে মিট করছে, বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে। তার মানে কি, টু হ্যাভ জাস্ট এনাফ মানি টু লিভ। এটা কিন্তু শুধুমাত্র এক্সাম্পল দেওয়ার জন্য, এইভাবে মনে রাখতে হয়। ঠিক আছে? তাহলে টু হ্যাভ জাস্ট এনাফ মানি, যথেষ্ট পয়সা থাকা, টু লিভ বাঁচার জন্য, বাঁচার মতো। ক্লিয়ার? তাহলে জীবন ধারণের জন্য প্রচুর পয়সা থাকা তোমার কাছে, তার মানে টু মেক বোথ এন্ডস মিট। 5-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। 6 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, আমাদের ইডিয়াম শেষ। এবার কিন্তু আমরা ইররে চলে যাব, ইররের প্রশ্নে। 6 নাম্বার কি বলছে দেখো, মাই আন্ট, আমার কাকিমা, ওয়াজ ফার্স্ট, আমার কাকিমাই ছিল প্রথম জন, টু গেট আর ডিগ্রি, যে কিনা একটা ডিগ্রি পেয়েছিল। ক্লিয়ার? আমাদের ফ্যামিলিতে আমাদের কাকিমাই ছিল হচ্ছে, আমার কাকিমাই ছিল প্রথম ব্যক্তি যে ছিল কিনা একটা ডিগ্রি পেয়েছিল। ক্লিয়ার? তো আগের দিনে আমরা বলে দিলাম অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার, দুটো নাম্বার আছে, একটা অর্ডিনাল একটা কার্ডিনাল। কার্ডিনাল নাম্বার কোনগুলো, CARDINAL, কার্ডিনাল নাম্বার কোনগুলো, এই যে 1 আমরা 2 বলি, 1 2 3। ক্লিয়ার? এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো, অর্ডিনাল নাম্বার আমরা বলি না ফার্স্ট, FIRST, ফার্স্ট। আমরা তারপরে বলি ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ACCOND, মানে এইগুলো দিয়ে আমরা কি করি, এইগুলো দিয়ে কিন্তু আমরা একটা প্লেস বোঝাই, প্লেস, প্লেস। বোঝা গেল? তাহলে এই যে প্লেস, যখন আমরা বলি যে হি ইজ দ্য ফার্স্ট বয় বলি, হি ইজ দ্য সেকেন্ড বয় বলি। ক্লিয়ার? তাহলে এই যে প্লেস বাচক যে নাম্বারগুলো, এদের আগে সবসময় আমাদের একটা আর্টিকেল দিতে হয়। আর্টিকেল কি, দা দিতে হয়, দা। ক্লিয়ার? তাহলে অর্ডিনাল নাম্বারের আগে যে নাম্বারগুলো দিয়ে আমরা কিন্তু একটা প্লেস বোঝাই, সেই প্লেসগুলোর আগে কিন্তু আমাদের সবসময় এই নাম্বারগুলোর আগে একটা আর্টিকেল দা কিন্তু আমাদেরকে বসাতে হবে। আর কার্ডিনাল নাম্বারের আগে কিন্তু আমাদের কোনো কিন্তু দা আর্টিকেল বসালে চলবে না। বোঝা গেল? তাহলে এখানে আমাদের প্রশ্নে ফিরে আসো। প্রশ্নে কি আছে, ফার্স্ট। তাহলে ফার্স্ট একটা প্লেস বলছে, তাহলে দা ইজ দ্য কারেক্ট আনসার। মাই আন্ট ওয়াজ দ্য ফার্স্ট, এটা পজিশন বলছে, তাহলে দ্য ফার্স্ট বয়, দ্য সেকেন্ড বয়, দ্য থার্ড বয়। ক্লিয়ার? তাহলে প্লেস বোঝালে অর্ডিনাল নাম্বারের আগে আমাদের কিন্তু দা বসাতে হবে। তাহলে 6-এর কিন্তু 2 নাম্বার পার্টে ভুল, ফার্স্টের আগে দা হবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা 7 দাগে। 7 দাগ কি বলছে দেখো। 7 দাগ আমাদেরকে বলছে যে 7, দ্য স্ট্রিটস, পথগুলো, আর সো ওয়েট, এতটাই ভিজে, সকালবেলা হয়তো কেউ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখেছে রাস্তাগুলো কিন্তু প্রচুর ভিজে আছে, তাই বলছে দ্য স্ট্রিটস আর সো ওয়েট, পথগুলো এতটাই ভিজে। ইট শুড হ্যাভ রেইনড, বৃষ্টি হয়। এই শুড হ্যাভ রেইনড এর মানে কি দেখো, এই শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, এগুলোর মানে হচ্ছে কেমন হয়, উচিত ছিল। এই শুড হ্যাভটা আমরা কখন ইউজ করব, যখন আমি বললাম, আমি ধরো বলি না তোর কিন্তু ভাই এটা করা উচিত ছিল, আমরা বলি ইউ শুড হ্যাভ, SHOULD, ইউ শুড হ্যাভ ডান দ্যাট, তোর কিন্তু ভাই ওটা করা উচিত ছিল। এটা আমরা কখন ইউজ করব, যখন কাউকে আমরা বলবো তোর উচিত ছিল, করা উচিত
করা উচিত ছিল। তাহলে কাউকে আমরা যখন এরকম বলবো তো কিন্তু তোর কিন্তু তাকে হেল্প করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হেল্প দ্য ম্যান, ইউ শুড হ্যাভ হেল্প দ্য পুয়ার ম্যান, ক্লিয়ার? তখন আমরা শুড হ্যাভের ইউজ করব। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে কিন্তু উচিত বলছে না, বলছে সকালবেলা উঠে ঘুম থেকে যখন আমরা দেখছি রাস্তাগুলো ভিজে তখন আমাদের কি মনে হবে যে হয়তো বৃষ্টি হয়ে থাকবে, লাস্ট নাইটে শেষ রাতে হয়তো বৃষ্টি হয়ে থাকবে। তাহলে সম্ভাবনা, তাহলে আমাদের কি আসছে এখানে, এখানে উচিত আসছে না, একটা সম্ভাবনা আসছে। আর সম্ভাবনা হয়ে থাকবে, হয়তো কালকে রাতে বৃষ্টি হয়ে থাকবে, তাহলে এটা বোঝাতে আমাদের কি হবে, ইট মাইট হ্যাভ, সম্ভাবনা এবং অতীতকালে মে আসবে না, মাইট, এবং এই যে হয়ে থাকবে বললে মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, ইট মাইট হ্যাভ রেইনড। বোঝা গেল? ক্লিয়ার একদম? তাহলে সম্ভাবনা হয়ে থাকবে, সম্ভাবনা এটাকে আমরা কি বলবো বাংলায়, হয়ে থাকবে, একটা সম্ভাবনা আছে, ক্লিয়ার? তাহলে হয়ে থাকবে, তাহলে ইট মাইট হ্যাভ রেইনড, দ্য স্ট্রিটস আর সো ওয়েট, ইট, এই শুড হ্যাভটা কি হবে, শুডটা কি হবে, আমরা এখানে মাইট করে দেবো, MIGHT, ইট মাইট হ্যাভ রেইনড লাস্ট নাইট, ক্লিয়ার? এবার চলো নেক্সট 8 দাগ কি বলছে দেখো, 8 দাগের প্রশ্নে আমরা চলে যাব, সুন্দর করে 8 দাগের প্রশ্ন চলে যাবো। 8 দাগ কি বলছে দেখো, হি ইজ জেলাস ফর মাই সাকসেস, সে আমার সফলতা নিয়ে খুবই জেলাস, খুবই ঈর্ষান্বিত, হিংসা অনুভব করে, অ্যান্ড ওয়ান্টস, এবং চায়। দেখো এখানে ইজ প্রেজেন্ট টেন্স, এখানে ওয়ান্টসও কিন্তু প্রেজেন্ট টেন্স, টেন্সের ব্যালেন্স সেম আছে। টু ডিস্ট্রয় মি, সে আমার সফলতা নিয়ে হিংসা অনুভব করে এবং ওয়ান্টস, চায়, টু ডিস্ট্রয় মি, আমাকে ধ্বংস করতে। জেলাস ওয়ার্ডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, JEALOUS, জেলাসের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, অফ বসবে, ক্লিয়ার? আমরা আরও অনেক ওয়ার্ড পেয়েছি, আর একবার আমি ছোট্ট করে বলে দেবো, GUIL প্রত্যেক দিন বলবো, তার কারণ কি, তার কারণ কিন্তু তোমাদের মাথায় গেঁথে যাবে। জেলাস অফ, গিল্টি অফ, অ্যাশেমড মানে কি, অ্যাশেমড মানে লজ্জিত, ASHAMED, অ্যাশেমডের পরেও কিন্তু আমাদের অফ বসবে। ডিপ্রাইভড মানে বঞ্চিত, DEPRIVED, ডিপ্রাইভডের পরেও কিন্তু আমাদের অফ বসবে, ক্লিয়ার? অ্যাকিউজড মানে অভিযুক্ত, ACCUSED, অ্যাকিউজডের পরেও আমাদের কি বসবে, অফ বসবে, ক্লিয়ার? তাহলে জেলাস অফ, গিল্টি অফ, অ্যাশেমড অফ। আমাদের বলতে পারি আমরা কোনো কিছু করতে ভালোবাসলে আমরা ফন্ডের পরেও কিন্তু অফ বসাই, ফন্ড অফ। টায়ার্ড, কোনো কিছুতে আমি বিরক্ত হয়ে পড়েছি, টায়ার্ডের পরেও কিন্তু আমরা অফ দেব, টায়ার্ড অফ, ক্লিয়ার? বোঝা গেল? অ্যাওয়ার, সচেতন, AWARE, অ্যাওয়ারের পরে অফ দি, বিওয়্যার, BEWARE, বিওয়্যার, আপাতত এই কটাই থাক। তাহলে জেলাসের পরে আমাদের এখানে ফরটা কি হবে, ফরটা কিন্তু অফ হবে। হি ইজ জেলাস অফ মাই সাকসেস অ্যান্ড ওয়ান্টস টু ডিস্ট্রয় মি, 4-এর কিন্তু 1 নম্বর পার্টে ভুল, ফরটা অফ হবে। এবার চলো নেক্সট কি বলছে দেখো, 9 দাগ কি বলছে, আমরা 9 দাগে চলে যাব। 9 দাগ বলছে যে when he knocked the door, যখন দরজায় ঠক ঠক, কোনো জায়গায় ঠক ঠক করা বোঝাবে, কোনো জায়গায় যেমন কোনো দরজায় হোক ঠক ঠক করা, ঠক ঠক করা বললে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব KNOC কে নক অ্যাট ইউজ করি। যেমন ধরো আমি বললাম হি নকড, KNOCKED, হি নকড অ্যাট মাই ডোর, হি নকড অ্যাট মাই ডোর, সে কিন্তু আমার দরজায় ঠক ঠক করেছিল। তাহলে দেখো এখানে কিন্তু নকের পরে অ্যাট বসবে, অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, when she knocked ড্যাশ দ্য ডোর, এখানে আমাদের কি বসবে, নকড, এখানে আমাদের অ্যাট বসবে, হি নকড অ্যাট দ্য ডোর, আই সেড টু হার, আমি তাকে বলেছিলাম কাম ইন, ভেতরে আসো। যখন সে দরজায় ঠক ঠক করেছিল আমি তাকে বলেছিলাম কাম ইন, ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো 1 নম্বর পার্টে ভুল, নকডের পরে একটা অ্যাট হবে। এবার চলো নেক্সট, এখানে দেখো টেন্সের ব্যালেন্স সেম আছে, এই যে নকের সঙ্গে ইডি আছে মানে সিম্পল পাস্ট, এখানে সেইড আছে মানে সিম্পল পাস্ট, ক্লিয়ার? 10 দাগ চলো, 10 দাগ কি বলছে দেখো, 10 দাগের কোয়েশ্চেন চলে যাবো, আমাদের লাস্ট কিন্তু ইররের কোয়েশ্চেন। কি বলছে দেখো, 10 দাগ বলছে দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসটা টেক্স নেয়, টেক্স ভার্বের ফার্স্ট ফর্ম, নেয় ইটস নেম, এটার নাম, অফ দ্য রোমান গড জেনাস, জেনাস নামে একটা রোমান গড আছে, রোমানদের দেবতা আছে, তার থেকে কিন্তু নামটা নিয়েছিল, থেকে 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 নেওয়া বলছে, থেকে নেওয়া, থেকে নেওয়া বলেছে, থেকে নেওয়া, ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে, ফ্রম, FR, ফ্রম দ্য রোমান গড হবে, ফ্রম দ্য রোমান গড, ক্লিয়ার? থেকে নেওয়া বলেছে, তাহলে আমাদের অফটা কি হবে, অফটা কিন্তু আমাদের ফ্রম হয়ে যাবে। ওকে, একবার পড়ে দিই, দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসটা টেক্স ইটস নেম, এর নেমটা কিন্তু নিয়েছে ফ্রম দ্য রোমান গড জেনাস, রোমান গড জেনাসের কাছ থেকে, ক্লিয়ার? ফ্রম ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 নম্বর পার্টে ভুল, অফটা কিন্তু আমাদের ফ্রম হবে। এবার চলে যাব আমরা 11 নম্বর কোয়েশ্চেনে, আমাদের কিন্তু ইররের পালা শেষ।
এবার চলে যাব আমরা ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেনে। ওয়ান ওয়ার্ড কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মন দিয়ে শুনবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11, উইথড্র তুলে নেওয়া ফ্রম আ ফরওয়ার্ড পজিশন, মানে মনে করো কাউকে একটা সৈন্যবাহিনী আর একটা সৈন্যবাহিনীকে অ্যাটাক করতে যাচ্ছিল তার অপোনেন্টকে, এবং সে কী করলো, ইন ব্যাটল, যুদ্ধের সময় যখন একটা বাহিনী আর একটা বাহিনীকে আক্রমণ করলো এবং পরিস্থিতি খারাপ দেখে সে কিন্তু আবার পিছনে চলে আসা, এটাকে আমরা কি বলি, রিট্রিট করা, ঠিক আছে, পেছনে হটা, পেছনে চলে আসা, এটাকে আমরা রিট্রিট বলি। তাই বলছে উইথড্র ফ্রম দ্য ফরওয়িং পজিশন, ফরওয়ার্ড পজিশন ইন আ ব্যাটলে কিন্তু সামনের জায়গা থেকে আবার পেছনে চলে আসলে সেটাকে আমরা কি বলবো, ছবিটা ভালো করে ফলো করো। দেখো সৈন্যবাহিনী কিন্তু অ্যাটাকের জন্য তৈরি ছিল, কিন্তু বাজে পরিস্থিতি দেখে, প্রতিকূল পরিস্থিতি দেখে আনফেভারেবল সিচুয়েশন ছিল, সেই কারণে তারা কিন্তু আবার পেছনে চলে এসছে, দেখো পেছনে চলে যাচ্ছে বন্দুক নিয়ে। তাহলে এটাকে আমরা কি বলবো, রিট্রিট বলবো, রিট্রিট। বাংলায় কি বলতে পারি, বাংলায় বলতে পারি আমরা পিছু হটা, আমরা বলতে পারি পিছু হটা বা পেছনে চলে আসা। ক্লিয়ার? পরের অপশানগুলো আমরা দেখে নেব। পরের অপশানগুলো কি বলছে দেখো, বলছে রিসর্টের মানে কি দেখো, রিসর্ট মানে আমরা বলতে পারি একটা অধিষ্ঠান, কিন্তু আমরা বলতে পারি অধিষ্ঠান, বলতে পারি একটা অবলম্বন, বলতে পারি এটাকে ইংলিশে কি বলবো। আর ডেস্টিনেশন মানে মানুষ আনন্দ করার জন্য বা ভ্রমণ করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, ছুটির দিন কাটানোর জন্য যে জায়গাটায় যায় সেটাকে আমরা বলবো রিসর্ট, মানে আর ডেস্টিনেশন ফর ভ্যাকেশন অর রিক্রিয়েশন, মানে আনন্দ, রিক্রিয়েশন মানে আনন্দ, আর ভ্যাকেশন মানে ছুটি, ছুটি কাটানোর বা আনন্দ করার যে ডেস্টিনেশন জায়গা সেটাকে আমরা বলি রিসর্ট। ক্লিয়ার? রিস্টোর বলা কি, রিস্টোর মানে আমরা বলতে পারি পুনরুদ্ধার করা, পুনরুদ্ধার করাকে কিন্তু আমরা রিস্টোর বলতে পারি, পুনরুদ্ধার করা, পুনরুদ্ধার মানে পুনরায় উদ্ধার করা, মানে কি এটাকে আমরা ইংলিশে বলতে পারি টু ব্রিং ব্যাক সামথিং, মানে একটা জিনিস এক জায়গাতে ছিল, হঠাৎ করে কদিন অ্যাবসেন্ট ছিল, সেই জায়গাটায় কিন্তু আমি আবার সেই জিনিসটা আনলাম। এইভাবে মনে করো একটা ছেলে সুস্থ ছিল, সুস্থ থাকার সময় হঠাৎ করে সেই ছেলেটা জ্বর হলো। তাহলে এবার জ্বর হওয়া অবস্থায় তাহলে কি সে আগের অবস্থায় নেই, তা অসুস্থ রয়েছে, এবং ঠিকঠাক মতো রুটিন মেনটেন করে ওষুধ খাওয়ার পরে ডাক্তারের সঙ্গে আলোচনা করার পর সে আবার আগের অবস্থায় ফিরে আসলো। রিস্টোর টু দ্য ফর্মার সিচুয়েশন, ফর্মার কন্ডিশন, ঠিক আছে। এই রিস্টোরের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, টু বসবে, রিস্টোর টু। ক্লিয়ার? তাহলে এই যে পুনরুদ্ধার করা বা পুনরায় আগের জায়গায় চলে আসে, তার মানে রিস্টোর। ক্লিয়ার? ব্রিং ব্যাক টু আ ফর্মার কন্ডিশন, বা একদম বলতে পারি একদম মানে একটা জিনিস আবার ফিরে আসা, তাকে বলবো রিস্টোর। ক্লিয়ার? রিলোকেট মানে কি, রিলোকেট মানে আমরা বলতে পারি পুনরায়, রিলোকেট মানে আচ্ছা পুনরায় লিখবো না আমরা, রিলোকেট মানে আমরা লিখবো নতুন জায়গায় রাখা, আমরা এটাকে বলতে পারি রিলোকেট মানে নতুন জায়গায় রাখা। ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি, নতুন জায়গায় রাখা। তাহলে আমরা বলতে পারি টু মুভ টু এ নিউ প্লেস, একটা নতুন জায়গায় রাখা। ক্লিয়ার? তো সঠিক উত্তর 11 দাগে কিন্তু এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 দাগ চলে আসো। 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ বলছে কিন্তু আমাদের কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 12, নট সাপোর্টিং এনি সাইড ইন অ্যান আর্গুমেন্ট, কোনো এক জায়গায় বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের মধ্যে কোনো সাইডকে সাপোর্ট না করা, এটাকে আমরা বলি কি, নিরপেক্ষ। বি ইজ দ্য কারেক্ট আনসার, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল। ক্লিয়ার? নিরপেক্ষ মানে কারোর পক্ষ না নেওয়া। এবার দেখো এটা সাধারণত আমরা কোন জায়গায় দেখতে পাই, আইন। তাহলে আইন কিন্তু অন্ধ হয়, দেখো চোখে কিন্তু পট্টি বাঁধা, এবং কিন্তু কেউ আর কি কাউকে কিন্তু সমর্থন করবে না, যেটা ঠিক একমাত্র ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলবে, মানে কোনো পক্ষপাতহীন, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল বলবো। ক্লিয়ার? বাদ বাকি অপশনগুলোকে দেখে নেবো। সঠিক উত্তর কিন্তু বি আমাদের। ইনভলভড মানে কি, ইনভলভড মানে হচ্ছে জড়িত বা অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, অ্যাটাচড বলতে পারি, বা বলতে পারি রিলেটেড বলতে পারি। তাহলে অ্যাটাচড বা রিলেটেড আমরা বলতে পারি, ইনভলভড কে বা এনগেজড বলতে পারি, কারোর সঙ্গে এনগেজড মানে তার সঙ্গে জড়িত আছে, ইনভলভ আছে। ক্লিয়ার? বায়াসড মানে কি, বায়াসড মানে হচ্ছে নিরপেক্ষর অ্যান্টোনিম, ইম্পার্শিয়ালের অ্যান্টোনিম পার্শিয়াল। ক্লিয়ার? মানে পক্ষপাতী আমরা কিন্তু বলতে পারি, যে কিন্তু পক্ষপাত নেয়। আমরা বলতে পারি যে বায়াসড মানে টু টেক পার্ট
টু টেক পার্ট বা টু টেক সামন সাইড ইন অ্যান আর্গুমেন্ট ইন আ ব্যাটল, কোনো একটা ব্যাটলে কোনো একটা আর্গুমেন্টে আমি যদি কারোর পক্ষ নিই তখনই আমি নিজেকে বলবো যে আই অ্যাম বায়াসড, আমি পক্ষপাতী। ক্লিয়ার? যে নেবে তাকেই কিন্তু আমরা পক্ষপাতী বলবো, কারোর পক্ষ নিলেই, কারোর সাইড নিলেই। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, সামথিং দ্যাট ইজ নট মেড বাই হিউম্যান বিং। তাহলে প্রাকৃতিক, ঠিক আছে, দ্যাট ইজ মেড, আচ্ছা দ্যাট মনে করো আমি বললাম না ন্যাচারালভাবে যে জিনিসগুলো তৈরি হয় সেটাকেই আমরা বলবো প্রাকৃতিক। ক্লিয়ার? আর বাদ বাকি জিনিসগুলো যেগুলো মানুষের দ্বারা তৈরি, হিউম্যান বিংয়ের দ্বারা মেক করা হয়, তৈরি করা হয়, সামথিং দ্যাট ইজ মেড বাই হিউম্যান বিং, দ্যাট ইজ আর্টিফিশিয়াল। ক্লিয়ার? আর যেগুলো ন্যাচারাল প্রাকৃতিক জিনিস, যেগুলো প্রকৃতিতে অটোমেটিক তৈরি হয়, সেগুলোকে আমরা ন্যাচারাল বলবো, প্রাকৃতিক। ক্লিয়ার? তো প্রকৃতির প্রত্যেকটা অংশই কিন্তু ন্যাচারাল। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে ফিরে যাবো। তাহলে 12 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, ইম্পার্শিয়াল। এবার কি বলছে দেখো 13 দাগ। 13 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 13 দাগ বলছে কি প্লেস, একটা জায়গা, ওয়্যার যেখানে টু আর মোর রিভার্স মিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান ওয়ার্ড বলছে, একটা জায়গা যেখানে দুটো বা তার বেশি নদী কিন্তু মিলিত হয়েছে। এটাকে আমরা কি বলবো? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কনফ্লুয়েন্স। কনফ্লুয়েন্স মানে কি? সঙ্গম স্থল আমরা কিন্তু বলতে পারি। সঙ্গম স্থল মানে যেখানে দুটো বা তার বেশি নদী একসঙ্গে মিলিত হয়। ছবিটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ছবিটা ভালো করে দেখো, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো, এই দিক থেকে একটা নদী এসেছে, এই দিক থেকে একটা নদী এসেছে, এই দিক থেকে একটা নদী এসেছে, মিশেছে কি এই যে এই জায়গাটা। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? কনফ্লুয়েন্স, মানে মিলনস্থল বা সঙ্গমস্থল নদীর। ক্লিয়ার? বোঝা গেল? বাদ বাকি অপশনগুলো আমাদের কিন্তু দেখে নিতে হবে। বাদ বাকি অপশনগুলো কি বলছে দেখো, বাদ বাকি অপশনগুলো বলছে স্ট্রেইট। স্ট্রেইট মানে কি? স্ট্রেইটকে আমরা বলতে পারি জলপ্রণালী। জলপ্রণালী মানে বলতে পারি আর ন্যারো প্যাসেজ অফ ওয়াটার, একটা ন্যারো প্যাসেজ মানে মনে করো এই দেখো ছবিটা ভালো করে আমি আঁকছি, দেখো দেখে নাও, এইভাবে বড় একটা নদী চলে গেছে, বড় একটা সমুদ্র, বা এইদিকে বড় একটা সমুদ্র চলে গেছে, এবং এই যে মাঝামাঝি এই যে দুটো নদীকে যুক্ত করছে সরু একটা জলের প্রণালী বা জলের প্যাসেজ, এটাকেই আমরা কি বলবো? এটাকেই বলবো কিন্তু স্ট্রেইট। মানে এটাকে ইংলিশে কি বলতে পারি? আর ন্যারো প্যাসেজ অফ ওয়াটার দ্যাট কানেক্টস টু লার্জ ওয়াটার বডি বা টু সিজ বলতে পারি। দুটো নদীকে বা দুটো বড় যে ওয়াটার বডি সেই দুটোকে যুক্ত করে যে ছোট জলপ্রণালী, একদম জলের প্যাসেজ, ওয়াটার প্যাসেজ, তাকেই আমরা কি বলবো? স্ট্রেইট, জলপ্রণালী। ক্লিয়ার? আর ডেল্টা মানে কি বলবো? ডেল্টা মানে কিন্তু হচ্ছে বদ্বীপ। বদ্বীপ মানে কি? ডেল্টা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি হ্যাঁ এইভাবে, মানে আকৃতির, মানে ত্রিভুজ আকৃতির কোনো একটা এলাকাকে আমরা কিন্তু ডেল্টা বলবো। ক্লিয়ার? এটাও কিন্তু নদী সম্পর্কিত, মানে মনে করো নদীর যে মোহনা, মানে নদীর যে মাউথ, সেই নদীর মোহনায়, মানে মনে করো এই জায়গাটা, এই যে ছবিটা ভালো করে ফলো করো, ছবিটা এই যে ছবির এই জায়গাটাকে আমরা কি বলি? এটা মিলনস্থল হলো। এইবার মনে করো নদী যেখানে মিলিত হচ্ছে এই জায়গায় যদি নদীর যে সমস্ত নদীতে যখন বয়ে আসে, বয়ে আসার সময় কিন্তু অনেক সেডিমেন্ট মানে পলি, ছোটো ছোটো নুড়ি পাথর বয়ে নিয়ে আসে, তো এবং নিয়ে এসে যে জায়গায় মিলিত হচ্ছে মনে করো বড় একটা সাগরের সঙ্গে, ঠিক এখানে কি হয়? এই সেডিমেন্টগুলো, পলিগুলো জমে একটা আকৃতির আর কি হয়, ঠিক এইরকম আকৃতির একটা এলাকা তৈরি হয়। ঠিক আছে? সেই পলি বা সেডিমেন্ট বা নুড়ি পাথর জমে এই যে আকৃতির বা ত্রিভুজ আকৃতির যে অংশটা তৈরি হলো, এটাকেই আমরা বলি ডেল্টা। ইংলিশে আমরা কি বলতে পারি? ইংলিশে বুঝতে পেরেছো? তাহলে মোহনায় মানে মুখে, অ্যাট দ্য মাউথ অফ দ্য রিভার। তাহলে ডেল্টাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আর ট্রায়াঙ্গুলার ট্র্যাক্ট, আর ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজ আকৃতির একটা ট্র্যাক্ট, একটা এরিয়া অ্যাট দ্য মাউথ অফ দ্য রিভার, মানে একদম নদীর মুখে যেখানে একটা সেডিমেন্ট বা পলি জমা হয়ে একটা এলাকা তৈরি হয় আকৃতির বা ট্রায়াঙ্গুলার ত্রিভুজ আকৃতির, তাকে আমরা ডেল্টা বলবো। এটাকে আমরা বদ্বীপ কিন্তু বলতে পারি, যে নাম শুনলেই বুঝতে পারবে, বদ্বীপ। ক্লিয়ার? আর এস্টুয়ারি কাকে বলবো? এস্টুয়ারি মানে সাধারণত আমরা মোহনা বলবো। মোহনা মানে এই জায়গাটা, যে জায়গাটায় a river meets a sea, মানে বলতে পারি the mouth of the river, where the mouth of the river, নদীর যে মুখ, যেখানে ইট মানে এই নদীটা জয়েন্টস a sea, একটা সমুদ্রকে জয়েন করে, তাকেই বলবো কিন্তু আমরা মোহনা। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কিন্তু কনফ্লুয়েন্স হলো, যেখানে দুই বা তার বেশি নদী একসঙ্গে মিলিত হয়। 13 এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো নেক্সট 14 দাগ কি বলছে দেখো। 14 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। এ পার্সন হু ইজ অ্যাবসোলিউটলি নেসেসারি, একজন ব্যক্তি যে কিনা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে
নেসেসারি গুরুত্বপূর্ণ জরুরি ফর সামওয়ান অর সামথিং, কোনো একটা কাজ করার জন্যে যে ব্যক্তিটাকে বা যে জিনিসটাকে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের লাগবেই, সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলবো বি ইজ দ্য কারেক্ট আনসার, অপরিহার্য, যেটা ছাড়া আমাদের কাজ মিটবে না, সেটাকে আমরা বলবো ইনডিসপেন্সেবল। ক্লিয়ার? অপরিহার্য। যেমন দেখো ছবিটা ভালো করে ফলো করো, দেখো কোনো একটা কোম্পানি চলতে গেলে, কোনো একটা কাজ করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ কি? কর্মী। কর্মী, জিনিসপত্র তো লাগবেই, কিন্তু জিনিসপত্র থাকলেও কিন্তু কাজ হবে না যদি না কর্মী থাকে। তাহলে কর্মীরাই কিন্তু কোনো কোম্পানির কিন্তু ইনডিসপেন্সেবল পার্ট হচ্ছে কি? কর্মীরা। তাহলে অপরিহার্য, বোঝা গেল? তাহলে সেই মানুষ এবং সেই ব্যক্তি যেটা ছাড়া কোনো কাজ সম্ভব নয় তাকে বলবো কি? ইনডিসপেন্সেবল। বাদ বাকি অংশগুলো আমরা দেখে নেব। কি বলছে দেখো, ইনডেলেবল। ইনডেলেবল মানে কি? অমোচনীয়। 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 অমোচনীয় মানে কি? সামথিং দ্যাট ক্যান নট বি রিমুভড, যেটাকে কিন্তু রিমুভ করা যাবে না, তোলা যাবে না। একটা দাগ দিলাম, এক জায়গায় লিখলাম, লেখাটা উঠছে না, ইনডেলেবল, সেটাকে মোছা যাবে না। ক্লিয়ার? সিধাকে ইনএফেবল কাকে বলবো আমরা? ইনএফেবল আমরা তাকেই বলবো যে সামথিং দ্যাট ক্যান নট বি ডিসক্রাইবড, দ্যাট ক্যান নট বি আমরা কি বলবো? মানে যেটাকে বর্ণনা করা যায় না, সেটাকে আমরা কি বলবো? ইন ওয়ার্ডস, দ্যাট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, যেটাকে শব্দে বা কথায় বর্ণনা করা যায় না, তাকে আমরা বলবো ইনএফেবল। এটাকে আমরা বলতে পারি অবর্ণনীয়। অবর্ণনীয় কিন্তু আমরা বলতে পারি বাংলাতে। ইনএফেবল মানে কি? যে ভুল করে না। তাহলে সামওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, যে ভুল করতে পারে না, সামওয়ান বা ওয়ান হু ক্যান নট মেক মিস্টেকস, তাকে আমরা বলবো কি? ইনফলেবল, মানে ভুল করতে পারে না, যে ভুল করতে পারে না। ভুল করে না, আমরা লিখে নিই ভুল করে না, যে ভুল করে না। ক্লিয়ার? সামওয়ান হু ক্যান নট মেক মিস্টেক। তাহলে আমাদের এখানে চলতে থাকে সঠিক উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। 15 দাগে চলে যাবো। 15 দাগে আমাদের কি বলছে দেখো, ওয়ান ওয়ার্ডস। 15 দাগে আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 15 দাগ কি বলছে দেখো, 15 দাগ বলছে যে এটা ইজ আছে, এটা এ হবে, এ স্লোলি মুভিং মাস, মানে বলতে চেয়েছে এ স্লোলি মুভিং মাস, একটা ধীর গতিতে চলমান একটা বিশাল বড় অংশ, অর রিভার অফ আইস, মানে বরফের বিশাল বড় অংশকে, স্লোলি মুভিং ধীরে ধীরে চলমান একটা বড় অংশকে বরফের আমরা কি বলবো? ঠিক আছে, তাকে আমরা বলবো গ্লেসিয়ার। দেখো ছবিটা ফলো করো, ছবিটা ফলো করলে ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে মনে করো বরফের একটা এরিয়া, এই বরফের এরিয়াতে যখন কি হবে, এখান থেকে ছোট ছোট বরফগুলো, এখান থেকে বরফের অংশগুলো যখন একটা স্লোলি ধীরে 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 কি হবে, নিচের দিকে আসবে ধীরে ধীরে, এটাকে আমরা কি বলবো? বরফের স্রোত বলবো। ক্লিয়ার? বরফের স্রোত। এবার মনে করো কোনো একটা নির্দিষ্ট পার্ট, কোনো একটা নির্দিষ্ট বরফের পার্ট একটা নির্দিষ্ট জায়গা থেকে হঠাৎ করে ধসে নিচে নেমে গেল, এটাকে আমরা বলবো বরফের ধস। তাহলে এটাকে বললাম কি? বরফের স্রোত, এটাকে বলবো বরফের ধস। আর যদি এই নির্দিষ্ট এরিয়াতে বিশাল ঝড় হয় এবং তার সঙ্গে কি হয়? তুষারপাত হয়, সেটাকে আমরা কি বলবো? বরফের ঝড়। বোঝা গেল? তাহলে এবার চলে আসি, আমরা প্রশ্নে চলে আসবো। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। তাহলে গ্লেসিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। আর স্লোলি মুভিং, ধীর গতিতে চলমান একটা অংশ, বা রিভার অফ দ্য আইস, মানে ধীর গতিতে বরফ যদি নিচের দিকে নামে, সেটাকে আমরা কি বলবো? গ্লেসিয়ার। আমরা কিন্তু কি বলবো? বরফের স্রোত বলতে পারি। বরফের স্রোত কিন্তু আমরা বলতে পারি। টাইফুন আমরা কাকে বলবো? বাদ বাকি অংশগুলো দেখবো। টাইফুন আমরা বলতে পারি একটা ঘূর্ণিঝড়। একটা ঘূর্ণিঝড় কিন্তু আমরা বলতে পারি। এবং যেটাকে আমরা কোথায় বলতে পারি? আর ট্রপিক্যাল স্টর্ম। আর ট্রপিক্যাল স্টর্ম, হ্যাঁ, যে ঝড়টাকে আমরা সাধারণত দেখতে পাই কোথায়? ইন্ডিয়ান ওশান বা ওয়েস্ট প্যাসিফিক ওশানে দেখতে পাবো, প্রশান্ত মহাসাগরে। সেটা ঠিক আছে, সেই ঝড়টাকে আমরা ঘূর্ণিঝড় বলি সাধারণত। ঘূর্ণিঝড় তোমরা জানো। আর অ্যাভালেন্স মানে কি? এই অ্যাভালেন্সটাকে আমরা বলবো হচ্ছে কি? বরফের ধস, যেটা একটু আগে আমি বুঝিয়ে দিলাম। তাহলে বরফের কিন্তু ধস আমি বলবো। তাহলে এই যে একটা নির্দিষ্ট এরিয়ার বরফ যখন হঠাৎ কিন্তু র্যাপিডলি নিচের দিকে নেমে আসবে মাউন্টেনে, তখন বলবো কি? অ্যাভালেন্স। তার মানে ইংলিশে অ্যাভালেন্সকে আমরা কি বলতে পারি? ইংলিশে বলতে পারি যে মাস অফ আইস বা স্নো র্যাপিডলি ফলিং ডাউন আ মাউন্টেন। কোনো একটা মাউন্টেনে নিচের দিকে র্যাপিডলি দ্রুত নেমে আসছে, সেটাকে আমরা কি বলবো? ধস বলবো। আর বিজার্ড কাকে বলবো? আমরা বললাম কি? বরফের ঝড়। বিজার্ড আমরা বললাম কি? বরফের ঝড়কে বললাম। ক্লিয়ার? তাহলে এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সিভিয়ার
সিভিয়ার যে স্নো স্টর্ম উইথ হাই উইন্ডস বলতে পারি, ক্লিয়ার? মানে উচ্চ যে বাতাস, এই বাতাসের সঙ্গে যে স্নো স্টর্ম, বরফের ঝড়, সেটাকে আমরা বিজার্ড বলবো, ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড হয়ে গেল, 15 দাগের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে 16 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 16 দাগ কি বলছে দেখো, বলছে ইট ইজ দ্য টাইম, এটাই হলো সময়, দ্য আচ্ছা কোথায় গেল, হ্যাঁ, ইট ইজ দ্য টাইম দ্য 4 years old ইজ লার্নিং হাউ টু রিড অ্যান্ড রাইট। আচ্ছা, 16 দাগ থেকে আমাদের কিসের কোয়েশ্চেন শুরু হচ্ছে? ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন শুরু হচ্ছে। এই জায়গাটায় দাগ আছে, মানে ওই অংশটুকুতে কিন্তু ভুল আছে। এবার বিষয়টা কি, এবার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিষয়টা আমাদের কি মাথায় রাখতে হবে দেখো, এখানে আমাদের মাথায় রাখতে হবে যে একটা জিনিস তোমাদেরকে পড়তে হবে, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, বা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই, HIGH, ইট ইজ হাই টাইম। তাহলে এই যে তিনটে ফ্রেজ, ইট ইজ টাইম, ये তিনটে ফ্রেজ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম আর ইট ইজ হাই টাইম, এদের মানে কি? এটা হচ্ছে সঠিক সময়। এদের প্রত্যেকের মানে হচ্ছে এটাই হলো সঠিক সময়, ক্লিয়ার? তাহলে এই তিনটে ফ্রেজের পরে আমাদের সিম্পল V2 হবে। এই তিনটে ফ্রেজের পরে আমাদের কি হবে? V2 হবে, তিনটেরই পরে, ক্লিয়ার? তিনটেরই পরে কিন্তু আমাদের কি হবে? V2 হবে। তাহলে দেখো শুরু হচ্ছে কি, এই যে ইট ইজ টাইম দিয়ে কিন্তু শুরু হচ্ছে। ইট ইজ দ্য টাইম দ্য 4 years old, 4 বছরের বয়সী কোনো একটা বাচ্চা কি হবে? তাহলে এই ইজ লার্নিংটা কি হবে? লার্নড হবে। ইজ লার্নিংটা লার্নড, LEARNT, মানে এটাই হলো সঠিক সময় 4 বছর বাচ্চা শেখার জন্য হাউ টু রিড অ্যান্ড রাইট, কী করে পড়তে হয় এবং কী করে লিখতে হয়, বোঝা গেল? তাহলে এই তিনটে ফ্রেজের পরে কিন্তু আমাদের V2 হবে এবং মিনিংটা কি হবে? এটাই সঠিক সময়। তাহলে 16 দাগের কিন্তু আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে। এবার চলে যাব আমরা 17 দাগ। 17 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 17 দাগ কি বলছে আমরা কিন্তু অবশ্যই দেখে নেব। কি বলছে দেখো, হ্যাঁ 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ বলছে যে, 17 দাগ বলছে বিশাল কুড বি এবল টু ওয়ার্ক আউট মানে সলভ দিস প্রবলেমস। এই ওয়ার্কআউটের মানে কি? এই ওয়ার্কআউটের মানে হচ্ছে সলভ, SOLVE, সলভ, সমাধান করা। বলছে বিশাল, দেখো এই কুড আর এবল দুটোর মানেই কিন্তু ক্যান মানে কি? পারা, কুড মানে পারতো। তাহলে ক্যান আর কুড একসঙ্গে বসবে না। ক্যান, COULD, কুড, এবল, ABLE, এবল, এরা কি? এরা হচ্ছে একই অর্থ, সমান অর্থ প্রকাশ করে, সেই কারণে এরা একসঙ্গে বসবে না, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কুড এবল একসঙ্গে বসছে না। এইবার কি হচ্ছে দেখো, তাহলে অপশানে চলে আসো। অপশানে দেখো এখানে ক্যান আছে, ক্যান বি এবল টু হবে না, বোঝা গেল? তাহলে কুড আছে, কুডটা হবে না। আর মাস্ট মানে কি? অবশ্যই। বাক্যের অর্থ কি বলেছে দেখো, বিশাল ওয়ার্কআউট দিস প্রবলেম, মানে এই প্রবলেমগুলো সমাধান করা বিশালের কি উচিত নাকি অবশ্যই সমর্থ হওয়া উচিত? আমরা বলতে পারি কাউকে, আমরা কাউকে কখনো বলতে পারি বিশাল তোর কিন্তু অবশ্যই সমর্থ হওয়া উচিত এই প্রবলেমগুলো সমাধান করতে? আমরা বলতে পারি না। আমরা এটা বলতে পারি, বিশাল তোর কিন্তু এই প্রবলেমগুলো সমাধান করা উচিত, তোকে যা শিক্ষা দেওয়া হয়েছে, তুই যা শিক্ষা পেয়েছিস, তোর কিন্তু এই প্রবলেমগুলো ভাই সমাধান করতে পারা উচিত। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কোনো মাস্ট আসবে না, এখানে কোনো অবশ্যই অর্থ আসবে না। তাহলে কি হবে? বিশাল শুড বি এবল, বিশালের সমর্থ হওয়া উচিত টু ওয়ার্ক আউট দিস প্রবলেম, এই প্রবলেমটা সমাধান করা, ক্লিয়ার? সমাধান করা কিন্তু সমাধান করতে সমর্থ হওয়া উচিত। তাহলে 17 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 18 দাগে চলে আসো। হ্যাঁ, 18 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 18 কি বলছে? ইট ইজ 15 years, এটা 15 বছর অতিবাহিত হয়ে গেছে। সিন্স আই হ্যাভ বিগান লিভিং হিয়ার, মানে আমি যবে থেকে এখানে বসবাস করা শুরু করেছি তবে থেকে আমার কত বছর হয়ে গেছে? 50 বছর হয়ে গেছে। আমরা জানি কি সিন্সের পরে কি হবে? V2 হবে, মানে সিম্পল পাস্ট হবে। সিন্সের পরে আমাদের কি হবে? সিম্পল পাস্ট, সিন্সের পরে, ক্লিয়ার? তাহলে কি বলছে? আর সিন্সের পরে সিম্পল পাস্ট, আর সিন্সের আগে আমরা জানি কি পারফেক্ট। তাহলে পারফেক্ট বা আমরা বিভার্ব রাখলেও হবে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? কিন্তু মেন আমাদের প্রবলেম কি? সিন্সের পরে কিন্তু V2 দিতে হবে। তাহলে কি বলছে? ইট ইজ 15 years, এটা 15 বছর অতিবাহিত হয়ে গেছে। এই ইজটা তুমি হ্যাজ বিনও বলতে পারো। ইট হ্যাজ বিন 15 years সিন্স এই হ্যাভ বিগানটা কি হবে?
BEGAN, began, V2, ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে? began, A is the correct answer. It is 15 years since I began living here. since এর পরে কিন্তু V2 হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 18 A is the correct answer। এবার চলো নেক্সট 19 দাগ কি বলছে দেখো। 19 দাগ আমাদের কি বলছে দেখো। 19 বলছে দ্য রেড অ্যান্ড দ্য হোয়াইট রোজ। দেখো রেডের আগেও দা আছে, হোয়াইটের আগেও দা আছে। ভালো করে বাক্যটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে। দ্য রেড অ্যান্ড দ্য হোয়াইট রোজ বলছে লাল এবং সাদা গোলাপটা লুকস বিউটিফুল। এবার দেখো ভার্ব, এই ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট ফর্মের সঙ্গে কি আছে? এস বা ইএস। তাহলে এবার আমাকে বলো ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস কখন হয়? যখন সাবজেক্ট আমাদের কি হবে? থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার হবে, SING, থার্ড পারসন সিঙ্গুলার। বোঝা গেল? তাহলে যদি তুমি অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্টকে যুক্ত করো এবং দুটোর আগেই দা রাখো, তাহলে সাবজেক্ট হবে প্লুরাল। ভালো করে মন দিয়ে শুনবে। অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত করেছো, দ্য হোয়াইট রোজ অ্যান্ড দ্য রেড রোজ, দুটোর আগেই দা দিয়েছো, তাহলে দুটো আলাদা আলাদা সাবজেক্টকে বোঝাবে, সাবজেক্ট প্লুরাল হবে। আর তুমি যদি শুধুমাত্র প্রথমটার আগে দা দাও, দ্বিতীয়টার আগে দা না দাও, তাহলে দুটো সাবজেক্ট মিলে একটা সাবজেক্টকে বোঝাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। তাহলে তুমি বুঝে গেলে ভার্ব দেখে ভার্বে ভুল নেই। ভার্ব সিঙ্গুলার, তাকে সাবজেক্টটাও তোমাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে, এবং সেটা করতে গেলে দ্বিতীয় দাটা বাদ দিতে হবে। তাহলে এই দুটো মিলে একটা সাবজেক্টকে বোঝাবে। দ্য রেড অ্যান্ড হোয়াইট রোজ মানে একটাই রোজ, লাল সাদা রং মেশানো রোজটা লুকস বিউটিফুল, দেখতে খুব সুন্দর। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য রেড অ্যান্ড হোয়াইট রোজ, 19-এর এ। এবার চলো নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমরা পাচ্ছ, সব কিন্তু মাথায় রাখতে হবে। শুধু ক্লাস করে যাও। দেখো সবাইকে আমি একটা কথা বলবো, রেগুলার ক্লাস করো, কোনো সমস্যা হবে না। এত কিছু মনে রাখবো কি করে? এই ক্লাসটা দিলে ভালো হতো, অবশ্যই আমি বলেছি, তোমাদেরকে জিজ্ঞেস করেছি যে কোন ক্লাস দিলে ভালো হবে, কিভাবে করলে ভালো হবে। অবশ্যই আমি সেই মতো চলবো, অবশ্যই তোমাদের কথা আমি শুনবো। কিন্তু সব থেকে বড় কথা কি, প্রত্যেক দিন রেগুলার যে ক্লাসগুলো আমি তোমাদের জন্যই তো আনছি, ক্লাসগুলো কিন্তু মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? তো অন্য কোনো কথা মাথায় রাখতে হবে না। এত কিছু মনে থাকবে কি করে, কিভাবে এত কিছু পড়বো? প্রত্যেক দিন প্র্যাকটিস করে যাও, দেখবে এমনি তোমাদের মনে থেকে যাবে। এটাই কিন্তু একমাত্র থিওরি। ক্লিয়ার? ইমপ্রুভ করার। তো কি বলছে দেখো, 20 দাগ বলছে ওয়েন আই লিভড ইন কানপুর, যখন আমি কানপুরে থাকতাম। ওয়েন আই লিভড ইন কানপুর, যখন আমি কানপুরে থাকতাম। আই ওয়াজ গোয়িং ফর মুভিজ, আমি কিন্তু মুভিজের জন্য যেতাম। ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। তাহলে দেখো অতীতে কোনো কাজ কিন্তু প্রতিনিয়ত করা বোঝাচ্ছে। অতীতে কোনো কাজ, অতীতে কোনো কাজ প্রতিনিয়ত করা বোঝাচ্ছে। কোনো কাজ, অতীতে কোনো কাজ প্রতিনিয়ত মানে একটা অভ্যেস, ঠিক আছে? অতীতের অভ্যেস প্রতিনিয়ত করা বোঝাচ্ছে, মানে অভ্যেস, বোঝাচ্ছে মানে অতীতের অভ্যেস। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি বলবো? অতীতের অভ্যেস বললে আমরা ইউজড টু বলবো, ঠিক আছে? অভ্যেস, আমরা অভ্যেস কথাটাও এখানে লিখবো। মানে অতীতের অভ্যেস বলতে যে জিনিসটা আমরা প্রতিনিয়ত করতাম অতীতে, তাহলে ইউজড টু। আর বর্তমানে প্রতিনিয়ত করি, ও বর্তমানের অভ্যেস বললে ইউজ টু। ক্লিয়ার? তাহলে ওয়েন আই লিভড ইন কানপুর, আই ওয়াজ গোয়িং না বলে আই ইউজ টু গো দেবো। অতীতের অভ্যেস বললে ইউজড টু, বর্তমানের অভ্যেস বললে ইউজ টু। তাহলে 20-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েন আই লিভড ইন কানপুর, আই ইউজ টু গো ফর মুভি ওয়ান্স আ উইক, সপ্তাহে একবার করে আমি কিন্তু যেতাম মুভি দেখতে। ক্লিয়ার? এবার চলো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাবো। 21 কি বলছে দেখো। 21, তাহলে আমাদের কিন্তু 20 হয়ে গেল, মানে আমাদের ইরর কমপ্লিট হয়ে গেল। এবার যাবো হচ্ছে নেক্সট টপিক কি বলছে দেখে নি। 21 সিনোনিম। আচ্ছা, তাহলে সিনোনিম কিন্তু মাথায় রাখবে, সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ক্লিয়ার? তো রেঞ্জ কি বলছে, আমি নিজেও গুলিয়ে ফেলি, তো সেই কারণে খুব সাবধানে করতে হবে। সিনোনিম আর অ্যান্টোনিম কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তো রেঞ্জ কি বলেছে দেখো। রেঞ্জ মানে হচ্ছে হ্যাচকা টান মারা বা মোচড় দিয়ে টানা। মোচড় কোনো কিছু, আমি লিখলাম মোচড় দিয়ে টানা। মোচড় দিয়ে টানা কিন্তু আমরা লিখতে পারি। রিজেক্ট, বাদ বাকি অপশানগুলো দেখো। রিজেক্ট মানে কি? রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা। ক্লিয়ার? সাপ্লাই মানে কি? সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ করা, সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ করা। বাদ বাকি ডিটার মানে কি? ডিটার মানে হচ্ছে আটকানো, আচ্ছা বাধা দেওয়া। আটকানো না লিখে আমরা বাধা দেওয়া লিখি, তাহলে ভালো হবে, বাধা দে ও আ। রেস্ট মানে কি? রেস্ট মানে হচ্ছে মোচড় দিয়ে
মোচড় দিয়ে টানা, মোচড় দিয়ে টানা। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি সিনোনিম। রেঞ্চ মানে মোচড় দিয়ে টানা, রেস্ট মানেও কিন্তু মোচড় দিয়ে টানা। বাদ বাকিগুলো একবার দেখে নেবে, সবাই জানো। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, সাপ্লাই সরবরাহ করা, ডিটার মানে বাধা দেওয়া। ক্লিয়ার? 21 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, চলো নেক্সট কোয়েশ্চেন, একদম নেক্সট কোয়েশ্চেন 22 দাগ কি বলছে দেখো, সিনোনিম ফর দ্য ওয়ার্ড সামটুয়াস। সামটুয়াসের দুটো মিনিং, একটা কিন্তু আমরা বলতে পারি সামটুয়াস মানে হচ্ছে চমৎকার বলতে পারি, সামটুয়াস মানে চমৎকার। ক্লিয়ার? ইট ওয়াজ এ সামটুয়াস ডিনার, এটা ছিল একটা চমৎকার রাতের খাবার। সামটুয়াস মানে চমৎকার বলতে পারি, আবার সামটুয়াস মানে আমরা বলতে পারি ঐশ্বর্যবান বা ঐশ্বর্যশালী, মানে ধনবান। ঐশ্বর্যবান বা ঐশ্বর্যশালী বলতে পারি, দুটো মিনিং দেখবো। এবার অপশানে চলে আসো, বাদ বাকি অপশানগুলো দেখবো। স্টিনজি মানে কি? স্টিনজি মানে আমরা বলতে পারি কৃপণ, কিন্তু আমরা বলতে পারি। বিরেফট মানে কি? বিরেফট মানে আমরা বঞ্চিত কিন্তু বলতে পারি। বঞ্চিত মানে কি? তোমার প্রিয় মানুষ কেউ মারা গেছে, তাহলে প্রিয় মানুষ হইতে বঞ্চিত তুমি, সেইটাকেই বলবো বিরেফট। মিগার মানে কি? মিগার মানে হচ্ছে অল্প, মিগার মানে অল্প। অপুলেন্ট মানে কি? অপুলেন্ট মানে হচ্ছে সমৃদ্ধশালী বলতে পারি, সমৃদ্ধশালী বা ধনীও কিন্তু বলতে পারি, সমৃদ্ধশালী বা ধনী। তাহলে সিনোনিম বলেছে, সিনোনিম আমাদের চমৎকার, ঐশ্বর্যবান। সামটুয়াস মানে একটা মিনিং পেয়েছি, অপুলেন্ট মানেও কিন্তু সমৃদ্ধশালী, ধনী। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কৃপণ, স্টিনজি, ব্রেফট বঞ্চিত, প্রিয়জন হইতে বঞ্চিত, মিগার মানে অল্প। 22-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। 23, চলো 23-এ কি বলছে দেখো সিনোনিম। 23-এর সিনোনিম বলছে যে অ্যাবোর্ড। অ্যাবোর্ড মানে কি? অ্যাবোর্ড মানে হচ্ছে বাসা, অ্যাবোর্ড মানে বাসা বা বাসস্থান বলতে পারি। ক্লিয়ার? বাদ বাকিগুলোর অপশান দেখো, বাদ বাকিগুলো কি বলছে? হ্যাবিচুয়েশন মানে কি? হ্যাবিচুয়েশন মানে হচ্ছে হ্যাবিট হয়ে যাওয়া, মানে খাপ খাওয়ানো। ক্লিয়ার? অভ্যাস তৈরি করা। তাহলে খাপ খা ও আ বলতে পারি, খাপ খাওয়া বা খাপ খাওয়ানো। ক্লিয়ার? শুধু খাপ খাওয়া লিখলাম। অ্যাবোর্ড মানে কি? অ্যাবোর্ড মানে জাহাজে বা প্লেনে, আমি শুধু জাহাজে লিখছি। অ্যাবোর্ড মানে জাহাজের ওপরে, ওপরে, জাহাজের ওপরে, প্লেনের ওপরে, ঠিক আছে? বড় কোনো যানবাহনের ওপরে উঠলেই কিন্তু আমরা অ্যাবোর্ড বলবো। ট্রেন বলতে পারি, ঠিক আছে? কোনো নৌকা, বোট বলতে পারি, তার ওপরে ওঠা বললেই ওপরে আমরা কিন্তু অ্যাবোর্ড বলবো। ক্লিয়ার? ডুয়েলিং মানে কি? ডুয়েলিং মানে আমরা বলতে পারি বসবাস। ডুয়েলিং মানে বসবাস বা বাস বলতে পারি। অ্যানেক্স মানে কি? অ্যানেক্স মানে হচ্ছে সংযোজন করা, সংযোজন করা, সংযুক্ত করা কিন্তু। ক্লিয়ার? অ্যানেক্সচার একটা শব্দ আছে, তোমরা জানো অ্যানেক্সচার, তো সেখান থেকে অ্যানেক্স ভার্ব। তাহলে অ্যাবোর্ড মানে কি? সঠিক উত্তরে চলে আসো বাসা। ডুয়েল মানে কি? ডুয়েল সি ইজ দ্য কারেক্ট আনসার, বসবাস বা বাস কিন্তু আমরা বলতে পারি। বাদ বাকি তাহলে 23-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাবিচুয়েশন মানে খাপ খাওয়ানো, অ্যাবোর্ড মানে জাহাজের ওপরে, প্লেনের ওপরে, নৌকার ওপরে, ট্রেনের ওপরে ওঠা, ওপরে ওপরে থাকা বললে অ্যাবোর্ড বলবো, আর অ্যানেক্স মানে সংযোজন করা। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। তাহলে 23-এ সি ইজ দ্য কারেক্ট আনসার। 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ আমাদেরকে বলছে কি, আমরা দেখে নেবো। 24 দাগ বলছে যে রাই। রাই মানে কি? রাই মানে আমরা বলতে পারি বিকৃত বা তির্যক বা বাঁকা, বিকৃত বলতে পারি বা বাঁকাও কিন্তু বলতে পারি। সঠিক উত্তরে চলে আসো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্রুকড মানে কি? ক্রুকড মানেও কিন্তু তির্যক বলতে পারি, অসাধু বলতে পারি, যে কিনা খারাপ ব্যক্তি, অসাধু, বা বাঁকাও বলতে পারি, বাঁকা। ক্লিয়ার? তো সঠিক উত্তর পেয়ে গেলাম। 24-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর মিনিং আমরা দেখে নেব। স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে তোমরা সবাই জানো, স্ট্রেইট মানে সোজাটা লেখার দরকার নেই। ফ্র্যাঙ্ক মানে কি? ফ্র্যাঙ্ক মানে খোলামেলা বা খোলাখুলি, কোনো কথা মনের মধ্যে রাখা যাবে না, খোলাখুলি বলে দেওয়া। আর ফোর্থ রাইট মানে কি? ফোর্থ রাইট মানে কিন্তু সরাসরি। ক্লিয়ার? সঠিক উত্তর 24-এর ডি। এবার চলো নেক্সট 25 কি বলছে, লাস্ট সিনোনিম আমাদের। হ্যাঁ, লাস্ট সিনোনিম কি বলছে দেখো, প্যারানয়েড। প্যারানয়েড মানে কি? প্যারানয়েড মানে হচ্ছে ভীত, প্যারানয়েড মানে যে ভয় পায়, ভীত। ক্লিয়ার? মানে সবসময় একটা দ্বিধার মধ্যে থাকে, করবো কি করবো না, একটা ভয় পেয়ে চলে। ঠিক আছে? এখান থেকে আমাদের কি বলবো, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো আমরা দেখে নেবো মিনিং। সাসপিশিয়াস মানে কি? সাসপিশিয়াস মানে হচ্ছে সন্দেহপ্রবণ, সন্দেহপ্রবণ। আচ্ছা, বাদ বাকিগুলোর মিনিং দেখে নাও। সন্দেহপ্রবণ, দেখো প্যারানয়েড মানে ভীত, যেসব সময় ভয় পেয়ে চলে, কি হবে কি ঘটবে মানে কি একটা সন্দেহের মধ্যে থাকে। সাসপিশিয়াস মানেও তার সন্দেহপ্রবণ বা সন্দেহভাজন, যে কি হবে কি হবে, সন্দেহ সন্দেহ করে সবসময়। ক্লিয়ার? সেই দিক থেকে কিন্তু সিনোনিম বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলোর অপশন দেখো, বাদ বাকিগুলো কি বলছে, ইম্পেকেবল। ইম্পেকেবল মানে কি? অনবদ্য, অনবদ্য কোনো কিছু, মানে অতীব সুন্দর কোনো কিছু। ক্লিয়ার?
তাহলে অনবদ্য। এবার চলো ইনসিগনিফিকেন্ট মানে কি, ইনসিগনিফিকেন্ট মানে কি অতাৎপর্যপূর্ণ, আমরা তুচ্ছ বলতে পারি, সঠিক তুচ্ছ বলতে পারি, গুরুত্বহীন বলতে পারি, তুচ্ছ বা গুরুত্বহীন কোনো কিছুকে কিন্তু আমরা বলতে পারি ইনসিগনিফিকেন্ট। প্যাট্রোনাইজিং মানে কি, প্যাট্রোনাইজিং মানে কি, দেখো প্যাট্রোনাইজ করা মানে পৃষ্ঠপোষকতা করা, আর প্যাট্রোনাইজিং মানে অনুগ্রাহী বলতে পারি, অনুগ্রাহী বা পৃষ্ঠপোষকতা পূর্ণ, অনুগ্রাহী ছোটোভাবে আমরা লিখতে পারি অনুগ্রাহী মানে পৃষ্ঠপোষকতা পূর্ণ, প্যাট্রোনাইজ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো, প্যারানয়েড ইজ ইকুয়াল টু বি 25-এর। তাহলে সিনোনিম কিন্তু আমাদের হয়ে গেল, বুঝতেই পারছো। বাদ বাকি অপশানগুলো একবার দেখে নাও। ইমপেকেবল মানে অনবদ্য, ইনসিগনিফিকেন্ট গুরুত্বহীন, তুচ্ছ কোনো কিছু অতাৎপর্যহীন, প্যাট্রোনাইজিং মানে অনুগ্রাহী। ক্লিয়ার? এবার 26 দাগে চলে যাবো। 26 দাগ কী বলছে দেখো, 26 দাগে আমাদের কিন্তু এবার চলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্লাস করবো আমরা। 26 দাগ, আই উইল ড্যাশ টু সিঙ্গাপুর নেক্সট মান্থ। চলো আমরা দেখে নিই কী বলছে, দেখে নাও। তাহলে উইলের পরে আমরা বি দিতে পারি, কারণ শ্যাল উইলের পরে বি আসে, অপশানে চলে আসো উইল বি, আর বির পরে ভার্বের আইএনজিও দিতে পারি, প্যাসিভও করার জন্য থার্ড ফর্মও দিতে পারি। আই উইল বি ট্রাভেলিং মানে আমি ট্রাভেল করতে থাকবো টু সিঙ্গাপুর, সিঙ্গাপুরের নেক্সট মান্থ মানে সামনের মাসে আমি ট্রাভেল করতে থাকবো, এবং ট্রাভেল করতে করতে যেতে থাকবো সিঙ্গাপুরে। অবশ্যই কিন্তু এটা হতে পারে, এ ইজ দ্য কারেক্ট আনসার হতে পারে, তবু আমরা বাদ বাকিগুলো দেখে নেব। আই উইল বি ট্রাভেল এটা আমরা বলতে পারি না, আই উইল বির পরে আমরা হয় ভার্বের আইএনজি রাখবো, নাহলে থার্ড ফর্ম দেবো কাটা। ক্লিয়ার? উইলের পরে ট্রাভেল অবশ্যই দিতে পারি ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু সাথে এস আমরা রাখতে পারবো না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হতে পারে, সেই দিক থেকে ভুল। আর লাস্ট একটা অপশান আছে দেখে নিই। তাহলে আই উইলের পরে অ্যাম ট্রাভেলড হয় না, ভুল। তাহলে বোঝা গেল এ ইজ দ্য কারেক্ট আনসার। আই উইল বি ট্রাভেলিং আমি ট্রাভেল করতে থাকবো টু সিঙ্গাপুর, সিঙ্গাপুরে নেক্সট মান্থ নেক্সট মাসে সামনের মাসে। 26-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবেই অ্যানালাইজ করতে হবে। 27 দাগ চলে যাবো। 27 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 27 কোয়েশ্চেন 27 কি বলছে, রেডিয়াম, রেডিয়াম কি করে, ড্যাশ রেস দ্যাট ব্লাইন্ড, রোডিয়াম একটা রেস নির্গত করে, বলতে চাইছে রেডিয়াম একটা রেস একটা রশ্মি নির্গত করে, দ্যাট ব্লাইন্ড যেটা অন্ধ করে দেবে, দ্য আইস চোখকে অন্ধ করে দেয়। গিভ অ্যাওয়ে মানে কি, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। ক্লিয়ার? গিভস ওভার মানে কি, গিভস ওভার মানেও আমরা দেওয়া বলতে পারি, দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া বললে গিভস ওভার বলতে পারি। গিভস আপ মানে কি, গিভস আপ মানে আমরা ত্যাগ করা বলতে পারি, গিভস ওভার, গিভস আপ মানে ত্যাগ করা, আর গিভস অফ মানে কি, গিভ অফ মানে হচ্ছে নির্গত, নির্গত করা। ক্লিয়ার? তাহলে সঠিক অপশান আমাদের এখান থেকে বুঝতেই পারছো, রেডিয়াম নির্গত করে, সরি আমরা কিন্তু দাগ দিয়ে দিয়েছি ভুল জায়গায়, ডিতে দাগ হবে। হ্যাঁ আমাদের কি হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। রেডিয়াম কিন্তু গিভস অফ, গিভস অফ, রেডিয়াম কিন্তু নির্গত করে, আমাদের কি নির্গত করে, একটা রশ্মি নির্গত করে, দ্যাট ব্লাইন্ড দ্য আইস যেটা কিন্তু চোখে অন্ধ করে দেবে। আর বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, আর গিভস ওভার মানে দেওয়া বা থামানোও বলতে পারি আমরা, থামানো। ক্লিয়ার? গিভস আপ মানে ত্যাগ করা, গিভস অফ মানে নির্গত করা। সঠিক উত্তর 27 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হলো 28 দাগ কি বলছে দেখে নাও। 28 দাগ কি বলছে আমরা দেখে নেবো। 28 কি বলছে দেখো, বলছে এ পার্সন একজন ব্যক্তি কেম ইন যে এসেছিল ভেতরে, উইথ আ বেবি একটা বেবিকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, হু যে কিনা এই বেবিটা, বলছে হু যে সি সেইড সে বলেছিল। দেখো এই যে দুটো কমার মধ্যে অংশ, এই অংশটাকে কিন্তু ধরলে হবে না, এটা বাড়তি অংশ, ঠিক আছে। তাহলে এ পার্সন কেম ইন একটা মানুষ ভেতরে এসেছিল, উইথ আ বেবি একটা বেবিকে নিয়ে, হু যে বেবিটা সে বলেছিল ড্যাশ এ সেফটি পিন সে কী করেছিল। তাহলে এখানে কিন্তু আমরা V2 পেয়েছি। তাহলে প্রত্যেকটা অপশানে দেখো কী রয়েছে, সোয়ালো, সোয়ালো মানে কি গিলে ফেলা বা চেবানো, ঠিক আছে, গিলে ফেলেছে সে, কিন্তু একটা সেফটি পিন গিলে ফেলেছে। তাহলে অতীতে দুটো কাজ হলে যে কাজটা আগে হয়, অতীতে দুটো কাজ হলে যেটা আগে হবে সেটা কি হবে, হ্যাড প্লাস V3, আর যেটা পরে হবে সেটা হবে সিম্পল V2। এটা কিন্তু অতীতে দুটো কাজ হলে, অতীতে। ক্লিয়ার? তাহলে দেখো এসেছিল, এটা পরে এসেছিল, আগে বাচ্চাটা গিলে ফেলেছিল, তাহলে কি হবে, হ্যাড V3। কোন অপশানে আছে দেখো, এটা হচ্ছে না, জাস্ট সোয়ালোড হচ্ছে না, সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাড জাস্ট সোয়ালোড, দেখো হ্যাড V3, সি ইজ দ্য কারেক্ট আনসার। এই পার্সন কেম ইন উইথ আ বেবি হু যে সি সাইড সে বলেছিল হ্যাড জাস্ট সোয়ালোড আর সেফটি পিন, একটা সেফটি পিন গিলে ফেলেছে। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিটাও হবে না। তাহলে 28-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। অতীতে দুটো কাজ থাকলে যেটা পরে হয় সেটা
V2 যেটা আগে হবে হ্যাড V3। নেক্সট 29 দাগ কি বলছে দেখো, 29 দাগ আমাদেরকে বলছে, আমরা কিন্তু দেখে নেব, অবশ্যই দেখে নেব। 29 কি বলছে, হি ড্যাশ দ্য লো পে। সে কি বলেছে দেখো, লো পে, তাকে যে লো পে কম বেতন দেওয়া হয় এই বিষয়ে সে বলছে সে কি করবে। দেখো মন মানে কি, মন মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, সে কি দুঃখ প্রকাশ করবে? দুঃখ প্রকাশ করবে না। আর দেখো কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনসারটা ফলো করো। তোমরা অনেকেই সূক্ষ্ম জিনিসগুলো ফলো করো না, আমি আগে মিনিং বলে দিই তারপরে টেকনিক্যাল ইরারটা বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এগুলো খেয়াল করো না। মন মানে কি, দুঃখ করা, কমপ্লেইন মানে অভিযোগ করা, সে অভিযোগ করেছিল লো পে নিয়ে, অবশ্যই হতে পারে। গ্রাম্বলড মানে কি, গজ করা বা অভিযোগ করা কোনো বিষয়ে, ঠিক আছে? গজ করা বা অভিযোগ করা। আর র্যান আফটার ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি, কারোর পেছনে ধাওয়া করা। এইবার দেখো মিনিং অনুযায়ী আমি বুঝতে পারছি, মিনিং অনুযায়ী আমাদের বিও হতে পারে, হি কমপ্লেইন অ্যাবাউট দ্য লো পে, হতে পারে। কিন্তু বিষয়টা ভালো করে বোঝো, আমি মিনিংয়ে এবার যাবো না, মিনিংটা জেনে গেছি, এবার টেকনিক্যাল প্রবলেমে যাবো। টেকনিক্যালি এটাকে অ্যানালাইজ করতে হবে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের কি হবে, এস বা ইএস। দেখো মন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এস বা ইএস নেই, চোখ খুলেই কেটে দাও। কমপ্লেন বি দাগে চলে আসো, কমপ্লেন ভার্বের ফার্স্ট ফর্ম, এস বা ইএস নেই, কমপ্লেনের সঙ্গে কেটে দাও, ঠিক আছে? আর ডি দাগটা কেন হবে না, এখানে ছোটা বলে না, কেউ লো বেতনের পেছনে কেউ ছোটে, কেটে দাও। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হি গ্রাম্বল, সে গজ করেছিল বা অভিযোগ করেছিল, গ্রাম্বলদের পরে অ্যাড বসে, কিসের প্রতি গজ করেছিল, আর দ্য লো পে, তাকে যে কম বেতন দেওয়া হয় তার প্রতি সে কিন্তু গজ করেছিল বা কারোর কাছে অভিযোগ জানিয়েছিল। ক্লিয়ার? তাহলে 29 সি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে কিন্তু ছোট্ট জিনিসগুলো তোমরা খেয়াল করো না এবং ভুল হয়ে যায়। সবাই কিন্তু তোমরা বি করে দিয়ে চলে আসবে, বিটা ভুল হয়ে যাবে। 30 দাগ, চলো 30 দাগ কি বলছে দেখো, 30 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 30 দাগ বলছে যে দ্য পিয়ন রেসপেক্টফুলি, পিয়ন কিন্তু সম্মানের সহিত জিজ্ঞেস করেছিল, ইফ ড্যাশ হি গো দেয়ার। দেখো এখানে আস্কড কিন্তু ভার্বের কোন ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এখানেও কিন্তু একটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে দ্য পিয়ন রেসপেক্টফুলি আস্কড, হ্যাঁ তাহলে এই হিটা এখানে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে কি, এই ইফের পরে আগে সাবজেক্ট হবে, আমরা এটাকে মুছে দেব। ক্লিয়ার? ইফের পরে এখানে কিন্তু আগে কি হবে, ধরো আমরা এটাকে মুছে দিই, হ্যাঁ ইফের পরে আগে হি হবে, তারপরে ভার্ব হবে, হিটা পরে চলে গেছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক। তাহলে এবার আমরা এটাকে লিখে দেবো, এটাকে কি লিখবো, ইফ হি লিখবো, ইফ হি, এখানে হি আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে। এবার পড়ো, দ্য পিয়ন রেসপেক্টফুলি আস্কড, পিয়ন কিন্তু সম্মানের সহিত জিজ্ঞাসা করেছিল, ইফ হি ড্যাশ গো দেয়ার, সে সেখানে যাবে কি না। সম্ভাবনা বলছো কিন্তু, সম্ভাবনা। প্রথম কথা মে হবে না, কারণ কি মে হবে না কেন, ভালো করে বোঝো, কারণ এখানে আস্কড V2 রয়েছে, আস্কড কিন্তু V2 রয়েছে, তাহলে মে হবে না, মে হচ্ছে V1। ক্যান হবে না, ক্যান V1। উইলও কিন্তু V1, প্রেজেন্ট টেন্সে কিন্তু আমরা ইউজ করি উইল, সিম্পল ফিউচারে তো প্রেজেন্ট টেন্সের সঙ্গে ইউজ করি। তাহলে উইল হবে না, ক্যান হবে না, মে হবে না, হবে কি মাইট, সম্ভাবনা বলছে, এবং মাইট কিন্তু V2। তো দ্য পিয়ন রেসপেক্টফুলি আস্কড, পিয়ন কিন্তু সম্মানের সহিত জিজ্ঞাসা করেছিল, ইফ হি মাইট, MIGHT, ইফ হি মাইট গো দেয়ার, সে সেখানে যাবে কি না। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 30-এর। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 31 দাগ কি বলছে, আমাদের 30 হয়ে গেল, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। এবার যাচ্ছি আমরা অ্যান্টোনিমে চলে যাব, অবশ্যই চলে যাব। কি বলছে দেখো, বলছে স্ট্রিনজেন্টের মানে কি, আমরা স্ট্রিনজেন্ট মানে দেখবো। স্ট্রিনজেন্ট মানে হচ্ছে আমাদের, হ্যাঁ স্ট্রিনজেন্ট মানে কি, স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর বলতে পারি, ঠিক আছে? নির্দয় বলতে পারি, কঠোর বলতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবার কি ভালো করে ফলো করো, অ্যান্টোনিম গুলিয়ে ফেললে চলবে না। তাহলে স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর। এবার চলে আসো বাদ বাকি অপশানগুলো। লেনিয়েন্ট মানে কি, লেনিয়েন্ট মানে হচ্ছে ক্ষমাশীল, যে কিন্তু সবাইকে ক্ষমা করে দেয়, যে কিন্তু দয়াবান, দয়াশীল, ক্ষমাশীল। স্টার্ন মানে কি, স্টার্ন মানেও কিন্তু কঠোর। সিভিয়ার মানে কি, সিভিয়ার মানে হচ্ছে তীব্র, সিভিয়ার স্টর্ম বলি না, তীব্র ঝড়। আর স্ট্রিক্ট মানে কি, স্ট্রিক্ট মানেও আমরা কঠোর বলতে পারি। ক্লিয়ার? স্ট্রিক্ট মানেও কিন্তু একটা কঠোর বা কড়া বলতে পারি, কঠোর বা কড়া, হি ইজ ভেরি স্ট্রিক্ট, সে হয় খুব কড়া। তাহলে বাদ বাকি অপশানগুলো হয়ে গেল। এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাই। এখানে কি ছিল দেখো, এখানে ছিল কিন্তু কঠোর, স্ট্রিনজেন্ট মানে কঠোর, তাহলে কি হবে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার হবে, এ। কারণ কি, কঠোরের সঙ্গে ক্ষমাশীল যাবে, মানে যে অতটা কঠোর নয়, ক্ষমা করে দেয়। ক্লিয়ার?
তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। স্ট্রিনজেন্টের এ ইজ দ্য কারেক্ট আনসার। দাগ নাম্বার কত ছিল? 31। 31-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি স্ট্রান মানে কঠোর, সিভিয়ার মানে তীব্র, স্ট্রিক্ট মানে কড়া বা কঠোর। 32 দাগের অপশনে চলে যাব। 32 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখো, বলছে রিয়ার। রিয়ার মানে কি? রিয়ার মানে হচ্ছে, এই রিয়ার মানে হচ্ছে পেছনে, পিছনে। আমরা বলি না রিয়ার ব্রেক, রিয়ার ব্রেক। আবার রিয়ার মানে কিন্তু লালন পালন করা, আমরা পেছনে নেব, রিয়ার মানে পেছনে। ক্লিয়ার? ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে সামনের, ফ্রন্ট মানে সামনে। লোয়ার মানে কি? লোয়ার মানে হচ্ছে আমরা নিচে বললাম, নিচে। ক্লিয়ার? হিন্ড মানে কি? এই হিন্ড মানেও কিন্তু পিছনের, পিছনের। ব্যাক মানে কি? ব্যাক মানেও কিন্তু পিছনে। তাহলে এবার সঠিক উত্তর কোনটা নেব আমরা? দেখো রিয়ার মানে পেছনে, আমরা কিন্তু অ্যান্টোনিম করছি, ভুলে গেলে চলবে না। ফ্রন্ট ইজ দ্য কারেক্ট আনসার, সামনে। বোঝা গেল? তাহলে 32-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। 33 দাগ কি বলছে দেখো, 33 দাগ আমাদেরকে বলছে যে মেলো। মেলো মানে কি? মেলো মানে হচ্ছে পরিপক্ক। মেলো মানে হচ্ছে পরিপক্ক বলতে পারি, আমরা নরম বলতে পারি, আমরা কোমল বলতে পারি, কোমল। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু মেলো। আমরা বলি না মেলো ফ্রুট মানে কি? পরিপক্ক ফল। তাহলে মেলো মানে পরিপক্ক, নরম, আবার কোমল। বাদ বাকি এদিকে অপশনে চলে আসো। মিডিয়াম মানে কি? মিডিয়াম মানে হচ্ছে মাঝারি। মিডিয়াম মানের বলি না, মাঝারি মানের, তাহলে মিডিয়াম মানে মাঝারি। শাইনি মানে হচ্ছে চকচকে। শাইনি মানে কি? শাইনি মানে হচ্ছে চকচকে। বাদ বাকি সফট মানে কি? সফট মানে কোমল বলতে পারি, সফট মানে কোমল বলতে পারি। আচ্ছা কোমল, সফট মানে হচ্ছে কোমল বা নরম কিন্তু আমরা বলতে পারি সফট মানে। আর হার্ড মানে কি? হার্ড মানে হচ্ছে শক্ত। ক্লিয়ার? তো সঠিক উত্তর, আমরা অ্যান্টোনিম ভুললে চলবে না। বারবার কেন বলছি? কারণ এই জিনিসগুলো তোমরা ভুল করে ফেলো। তো মেলো মানে পরিপক্ক, নরম, কোমল, আর হার্ড মানে কিন্তু তার অ্যান্টোনিম শক্ত। ক্লিয়ার? বাদ বাকি সবগুলোর মানে তোমরা জানো। তাহলে 33-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হলো 34 কি বলতে দেখো, 34 মানে হচ্ছে কি? গ্লি। গ্লি মানে কি? গ্লি মানে আমরা বলতে পারি উল্লাস। গ্লি মানে কিন্তু উল্লাস। আবার গ্লি মানে আনন্দ আমরা কিন্তু বলতে পারি। গ্লি মানে উল্লাস, গ্লি মানে আনন্দ। অপশনে চলে আসো। এ ফান মানে কি? ফান মানে হচ্ছে মজা। জয় মানে কি? জয় মানে কিন্তু আনন্দ। ও মানে কি? ও মানে হচ্ছে দুঃখ। ব্লিস মানে কি? ব্লিস মানে হচ্ছে সুখ। বলেছে আমাদের অ্যান্টোনিম। প্রশ্নে ফিরে আসো। গ্লি মানে উল্লাস, ও মানে দুঃখ। সি ইজ দ্য কারেক্ট আনসার। 34-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো অপশন তোমরা জানো। এবার 35 কি বলছে দেখো, লাস্ট অ্যান্টোনিম আমাদের ফিকল। ফিকল মানে কি? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বলি না ইউ আর আ ভেরি ফিকল মাইন্ডেড, মানে চঞ্চল বা অস্থির কিন্তু আমরা বলতে পারি। চঞ্চল বা অস্থির, আমরা অস্থির লিখি। ক্লিয়ার? অস্থির চিত্ত বা অস্থির। স্টেবল মানে কি? স্টেবল মানে হচ্ছে যে স্থির, ধীর স্থির, তাকে বলবো স্টেবল। ফ্লাইটি মানে কি? দ্রুত গতি। ঠিক আছে? দ্রুত, দ্রুত গতি বলতে পারি। ফ্লাইটি মানে দ্রুত চলমান বলতে পারি, দ্রুত চলমান বলতে পারি, দ্রুত চলমান, দ্রুত চলমান আমরা বলি, দ্রুত চলমান। বা অস্থির চিত্ত বলতে পারি। ফ্লাইটি মানে স্থির নয়, যে অস্থির চিত্ত। ক্লিয়ার? ক্রাফটি মানে কি? ক্রাফটি মানে আমরা ধূর্ত বা চালাক বলতে পারি। সাটল মানে কি? সাটল মানে হচ্ছে একটা বলতে পারি সূক্ষ্ম কোনো জিনিস, বা আমরা চতুর বলতে পারি সাটল মানে। ক্লিয়ার? সঠিক উত্তর নিয়ে নেবো এবার। ফিকল মানে অস্থির, আর স্টেবল মানে কিন্তু স্থির। এই ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ফ্লাইটি মানে দ্রুত চলমান বা অস্থির চিত্ত, ক্রাফটি মানে ধূর্ত, সাটল মানে সূক্ষ্ম বা চতুর। 35 হয়ে গেল। অ্যান্টোনিমের কোয়েশ্চেন আমরা সলভ করে ফেলেছি। এবার চলে যাবো নেক্সট টপিক কি বলছে আমরা দেখে নেব। নেক্সট টপিক আমাদের চলে এসছে কিন্তু প্রিপোজিশনের টপিক। তো 36 কি বলছে দেখো, বলছে অলদো, যদিও, হিজ ব্রাদার তার ভাই, ইজ ব্লাইন্ড, যদিও তার ভাই হয় অন্ধ, হি ইজ ভেরি ফাস্ট, সে কিন্তু খুব দ্রুত, ড্যাশ ক্যালকুলেশন, হিসাবে কিন্তু সে খুবই দ্রুত, দ্রুত হিসাব করতে পারে। তো ফাস্টের পরে FAST, ফাস্ট, আমাদের গুড, GOOD, গুড। আমরা যদি বলি ব্যাড, BAD, ব্যাড, তাহলে গুড, ব্যাড, ফার্স্ট। আমরা যদি বলি অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট মানে দক্ষ। ক্লিয়ার? আমরা যদি বলি যে আচ্ছা গেল ফার্স্ট অ্যাড, গুড অ্যাড, ব্যাড অ্যাড, অ্যাডেপ্ট অ্যাড, এই সমস্ত ওয়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কি বসবে? আমাদের কিন্তু অ্যাট বসবে। অ্যাট এদের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আমরা হোপলেসও বলতে পারি, হোপলেসের পরেও অ্যাট দেবো, HOPLESS, হোপলেস। ক্লিয়ার? তাহলে অলদো হিজ ব্রাদার ইজ ব্লাইন্ড, হি ইজ ভেরি ফাস্ট অ্যাট ক্যালকুলেশন, সি ইজ দ্য কারেক্ট আনসার। ফার্স্ট অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট, হোপলেস অ্যাট।
এবার যাবো নেক্সট 37 দাগ কি বলছে দেখো, 37 দাগের প্রিপোজিশন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কি বলছে দেখো, বলছে 37 হি স্টুড ড্যাশ অঙ্কিতা, সে দাঁড়িয়েছিল কোথায়, অঙ্কিতার কোথায়, বাট কুড নট আটার, কিন্তু উচ্চারণ করতে পারেনি। এখানে স্টুড দেখো V2, কুডও কিন্তু V2, টেন্সের ব্যালেন্স সেম আছে, যদিও আমাদের ইরারের কোয়েশ্চেন নয়, আমরা কিন্তু অ্যানালাইজ করব। তো বাট কুড নট আটার উচ্চারণ করতে পারেনি, সিঙ্গেল ওয়ার্ড একটাও শব্দ, ফর কোয়াইট সাম টাইম, কিছু সময়ের জন্যে। তাহলে সে কোথায় দাঁড়িয়েছিল, অঙ্কিতে টু হয় না, কোনো জায়গায় জামা বললে টু বা প্রত্যয় আমরা ইউজ করি টু, ফর হয় না, অঙ্কিতের জন্য দাঁড়িয়েছিল হয় না, অঙ্কিতের কোনো দিকে জামা বললে, মুভমেন্ট করা বললে আমরা টু ওয়ার্ডস বলি। তাহলে বিফোর মানে কি, বিফোর ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। বিফোর মানে হচ্ছে সামনে, সে কিন্তু অঙ্কিতার সামনে দাঁড়িয়ে ছিল, কিন্তু একটাও শব্দ সে উচ্চারণ করতে পারেনি, তাহলে সামনে, বোঝা গেল। তাহলে হি স্টুড বিফোর, BEFORE, বিফোর, সে বিফোর অঙ্কিতার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু একটাও শব্দ কিছু সময়ের জন্য উচ্চারণ করতে পারেনি। 37 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 38 কি বলছে দেখো, 38 বলছে যে 38 উই ওয়্যার অল অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল মানে কি, অ্যাকাউন্টেবল মানে হচ্ছে দায়ী বা কৈফিয়ত দিতে বাধ্য। আমরা বলতে পারি অ্যাকাউন্ট মানে দায়ী বা কৈফিয়ত দিতে বাধ্য। তাহলে দেখো আমরা দায়ী কি, কারোর কাছে থাকবো, কৈফিয়ত দিতে বাধ্য কারোর কাছে থাকবো, কোনো একজন ব্যক্তি আমাদের বস, তাই তো, তাহলে কারোর কাছে, অ্যাকাউন্টেবলের পরে একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারোর কাছে, কোনো ব্যক্তির কাছে, তাহলে কারো মানুষের কাছে, কোনো পার্সনের কাছে। অ্যাকাউন্টেবল, ACCOUNTABLE, অ্যাকাউন্টেবল, কোনো ব্যক্তির কাছে বললে অ্যাকাউন্টেবল টু পার্সন, PERSON। আর যদি কোনো কিছুর জন্য হয়, কোনো একটা কাজ বা কোনো একটা ভুল, তাহলে অ্যাকাউন্টেবল ফর দিলে ফর সামথিং, SOME সামথিং, বোঝা গেল কেসটা। কারোর কাছে তোমরা দায়ী বললে টু হবে, কোনো কিছুর জন্য দায়ী বললে ফর হবে, ক্লিয়ার। যেমন ঠিক রেসপন্সিবলের ক্ষেত্রেও, তাহলে উই আর অল অ্যাকাউন্টেবল টু টিম লিডার, টিম লিডারের কাছে আমরা কিন্তু অ্যাকাউন্টেবল, দায়ী বা কৈফিয়ত দিতে বাধ্য, ফর আওয়ার ওয়ার্ক, আমাদের কাজের জন্য। দেখো এখানে ফর রয়েছে, কাজের জন্য ফর বললাম, তাহলে ফর কেটে গেল, অন দিস প্রজেক্ট, এই প্রজেক্টে, ক্লিয়ার। তাহলে এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার 2, বোঝা গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন যাবো হচ্ছে 38 হয়ে গেল 39 প্রিপোজিশনের কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 39 নেক্সট সামার, পরের গ্রীষ্মকালে, উই আর গোয়িং, আমরা যাচ্ছি ড্যাশের ট্রিপ, একটা ট্রিপে টু ক্যানাডা, ক্যানাডাতে একটা ট্রিপে যাচ্ছি। দেখো গো শব্দের পরে বলেছিলাম কোনো কাজে গেলে, গো শব্দের পরে কোনো কাজে গেলে, গোর পরে আমাদের কি হবে, টু, গো টু, কোনো কাজে নয়, কোনো জায়গায়, গো টু কোনো জায়গায়, কোনো জায়গায় যাওয়া বললে, কোনো জায়গা বোঝালে, কোনো জায়গায় যাওয়া বললে গোর পরে টু হবে, কোনো কাজে বললে গোর পরে ফর হবে, কোনো কাজে, ক্লিয়ার। কোনো কাজে যাওয়া বললে গোর পরে ফর হবে। আর যদি কোনো যাত্রা হয়, কোনো যাত্রা, গোর পরে অন হবে যদি কোনো যাত্রা হয়। যাত্রা কোনগুলো, আই শ্যাল গো অন এ লিভ, আই শ্যাল গো অন এ ট্যুর, আই শ্যাল গো অন অ্যান এক্সকারশন। তাহলে এই ট্যুরগুলো কি হবে, আমরা ধরো লিখে দিই এখানে ছোটো করে, এক্সকারশন, EXCURSION, যেমন এখানে ট্যুর, TOUR, ট্যুর। যেমন আমরা বলতে পারি ভয়েস, VOYSGE, ভয়েস, সমুদ্রযাত্রা, ক্লিয়ার। আর কোনো জায়গায় হলে যেমন কি, গো টু কলকাতা, গো টু কলকাতা। এখানে ধরো গো ফর কি, গো ফর সুইমিং, SWIMMING, গো ফর সুইমিং, ক্লিয়ার, বোঝা গেল। কোনো কাজে গেলে কিন্তু গো ফর, কোনো জায়গায় গেলে গো টু, গো ফর হচ্ছে কাজে গেলে, আর কোনো যাত্রায় গেলে গো অন। তাহলে এখানে দেখো যাত্রা বলছে, ট্রিপ একটা যাত্রা। তাহলে নেক্সট আমার উই ওয়্যার গোয়িং অন, গো অন। আচ্ছা অন কি এখানে দিয়েছিলাম, অবশ্যই দিয়েছিলাম। তাহলে এখানে কিন্তু ওয়ান ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, বি। তাহলে নেক্সট আমার শেষ গ্রীষ্মকালে উই ওয়্যার গোয়িং, উই আর গোয়িং, আমরা যাচ্ছি কিন্তু অন এ ট্রিপ টু ক্যানাডা, ক্যানাডা ট্রিপে। 39 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 40 লাস্ট প্রিপোজিশনের কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কি বলছে দেখো, 40 বলছে দ্য ম্যাস্ট্রোর সন, সঙ্গীত শিল্পীর যে ছেলে, সেই সঙ্গীত শিল্পীর আর কি যে ছেলে ছিল, হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। দেখো টেস্টের পরে TAS, মানে মিউজিকে তার কোনো টেস্ট ছিল না বলতে চেয়েছে। দেখো টেস্ট, TASTE, টেস্ট ইনও হয়, আবার টেস্ট ফরও হয়, টেস্ট ইন আর টেস্ট ফর। কোন সময় টেস্ট ইন হবে, কোন সময় টেস্ট ফর হবে, ক্লিয়ার। দেখো টেস্ট ইন আমরা তখন বলবো যখন একটা এবিলিটি বলবে, এবিলিটি মানে এবিলিটি,
এবিলিটি মানে কি? এবিলিটি মানে হচ্ছে একটা দক্ষতা বোঝাবে, দক্ষতা, তোমার দক্ষতা আছে, সেক্ষেত্রে আমরা টেস্ট ইন বলবো। আর টেস্ট ফর কখন বলবো? যখন একটা লাইকিং, তোমার পছন্দ আছে, দক্ষতা নাও থাকতে পারে, LIKING, ঠিক আছে, লাইকিং, তোমার একটা লাইকিং আছে মানে একটা পছন্দ আছে তোমার, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে কিন্তু আমরা ফর বলবো। যেমন ধরো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, লেখার জায়গা নেই। ধরো আমি বললাম আই হ্যাভ এ টেস্ট ইন ক্লোথস, আই হ্যাভ এ টেস্ট ইন ক্লোথস, আমার কিন্তু জামা কাপড়ের টেস্ট আছে, ইন দিয়েছি, তার মানে কি? তার মানে কিভাবে ভালো জামা কাপড় পরতে হয় সেই পড়া বিষয়ে কিন্তু আমি দক্ষ, আমার নলেজ আছে, জ্ঞান আছে। এবার সেম বাক্যটা যদি আমি ফর দিয়ে ইউজ করি, আই হ্যাভ এ টেস্ট ফর ক্লোথস, আমার জামা কাপড়ের টেস্ট আছে জামা কাপড়ের জন্য, তার মানে কি? আমি জামা কাপড় কিনতে পছন্দ করি, নতুন নতুন জামা আমি ওন করতে পছন্দ করি, কিনতে। আমার মধ্যে হয়তো পড়ার দক্ষতা নেই, কিন্তু আমি কিনতে পছন্দ করি, সেক্ষেত্রে ফর, পছন্দ করা, দক্ষতা থাকা বললে টেস্ট ইন। তাহলে এখানে ফর তো অপশানে নেই, আমরা ইন ইজ দ্য কারেক্ট আনসার নেব। দ্য ম্যাস্ট্রোর সন হ্যাজ নো টেস্ট, কোনো এবিলিটি নেই ইন মিউজিকে। তো 40 সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করবে। 41 দা কী বলছে দেখো, 41 দা কী বলছে, 41 বলছে কি? চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আচ্ছা, 41 দাগে চলে যাচ্ছে আমরা, কারেক্ট স্পেলিংয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমাকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে স্পেলিংয়ের ক্লাস আনতে, তো সেই রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে আমি 6টা ইরর দিয়েছি, বেছে বেছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু 6টা ইরর তোমাদেরকে আমি দিয়েছি। তো কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন 41-এর কি বলছে? এন্ডেভর। এন্ডেভর মানে কি? এন্ডেভর মানে হচ্ছে প্রচেষ্টা, ENDEA, এন্ডেভর, এ ইজ দ্য কারেক্ট আনসার, ENDEA VOUR, এন্ডেভর। এন্ডেভর মানে হচ্ছে প্রচেষ্টা, 1 নাম্বার অপশনটাই কিন্তু সঠিক উত্তর, এন্ডেভর, ENDEAVOUR, এন্ডেভর মানে প্রচেষ্টা। ক্লিয়ার? 41-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 42 কি বলছে দেখো, 42-এও কিন্তু আমাদের সঠিক উত্তর বের করতে হবে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এম্বারেসমেন্ট। ক্লিয়ার? তো এম্বারেসমেন্ট কোন বানানটা আমাদের দেখতে হবে। দেখো সঠিক উত্তর, দেখো এম্বারেসে কিন্তু দুটো আর দুটো এস, এটা মাথায় রাখবে। এম্বারেসে কিন্তু দুটো আর আর দুটো কিন্তু আমাদের, হ্যাঁ, এম্বারেসমেন্ট খুঁজতে হবে। দেখো দুটো আর দুটো এস কোন অপশানে আছে? বিব্রত করা, এম্বারেস মানে বিব্রত করা, সেখান থেকে এম্বারেসমেন্ট হচ্ছে নাউন, EMBARR, কোন অপশানে আছে? দেখো আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, EMBA, দুটো আর, দেখো দুটো আর, এ আবার দুটো এস, এম্বারেসমেন্ট, MENT, এম্বারেসমেন্ট মানে বিব্রত, হ্যাঁ, বিব্রত অবস্থা বলতে পারি, বিব্রত হওয়ার অবস্থা বলি। এম্বারেস মানে বিব্রত করা, আর এম্বারেসমেন্ট মানে বিব্রত হওয়ার বা করার যে অবস্থা। ক্লিয়ার? তাহলে গেল, হ্যাঁ, তাহলে এম্বারেসমেন্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। একবার লিখে দিই, এম্বারেসমেন্ট, EMBARRASSMENT, এম্বারেসমেন্ট মানে বিব্রত হওয়ার অবস্থা, এম্বারেস থেকে এসছে বিব্রত করা। নেক্সট, তাহলে 43 কি বলছে দেখো, 43-তে আমরা চলে যাব। 43 বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কনৈশিওর বা কনৈশার, যে যেমন করে উচ্চারণ করে আমরা কনৈশিওর বলি, যাতে আমাদের স্পেলিং মিস্টেক না হয়, ঠিক আছে। দুটো এন দুটো এস হবে, কনৈশিওরেও কিন্তু দুটো এস দুটো এন দুটো এস মাথায় রাখবে। তাহলে আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, CONNOISSEUR, কনৈশিওর মানে কি? রসপণ্ডিত আমরা বলতে পারি, রসপণ্ডিত। কনৈশিওর মানে কি? রসপণ্ডিত। রসপণ্ডিতকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? মানে একজন মানুষ যার কিন্তু একটা ভালো টেস্ট আছে, গুড ফুড, ভালো খাবারের টেস্ট আছে, এবং সে কিন্তু ভালো মিউজিকের টেস্ট বোঝে, ঠিক আছে, এবং কি বলতে পারি, আর্ট, শিল্পকলা নিয়ে যে কিন্তু ভালো, যার মধ্যে এক্সপার্ট নলেজ আছে। ক্লিয়ার? তাকেই আমরা বলবো কনৈশিওর। ওয়ান ওয়ার্ডে কিন্তু তোমাদের প্রচুরবার দেয়, প্রচুরবার দিয়েছেও, প্রচুর এক্সামে দিয়েছে কনৈশিওর। CONNOI, দুটো এস বলেছিলাম, দুটো এন দুটো এস, CONNO, কনৈ, আই দেবে একটা, SSEUR, কনৈশিওর মানে কি? রসপণ্ডিত। নেক্সট 44 কি বলছে দেখো, 44 আমাদের লাস্ট, কিন্তু আমাদের লাস্ট হচ্ছে তোমার স্পেলিংয়ের লাস্ট কোয়েশ্চেন। 44 কি বলছে দেখো, 44 বলছে যে কারেক্টলি স্পেল খুঁজতে হবে, মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস মানে কি? বিবিধ, মিসেলেনিয়াস, MISCELLA, দেখো MISCE, 1 নম্বর অপশনটা ভালো করে দেখো, MISCELLANEOUS, বিবিধ বা নানাবিধ বলতে পারে মিসেলেনিয়াস মানে, ঠিক আছে। মিসেলেনিয়াস তোমাদের এক্সাম হয়, তাহলে স্পেলিংটা ভালো করে দেখো,
সিই, এল এল দুটো এল, তারপরে এ মিসেলে নি NEOUS মিসেলেনিয়াস মানে কি নানাবিধ বা বিবিধ, MISCELLANEOUS ভেঙে ভেঙে করবে, স্পেলিং যত ভেঙে ভেঙে মুখস্থ করবে তত কিন্তু তোমাদের সুবিধে হবে। ঠিক আছে, তাহলে 44-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, মিসলেনিয়াস মানে বিবিধ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এবার চলে যাবো, আচ্ছা আমাদের এখনও স্পেলিংয়ের ওয়ার্ড শেষ হয়নি। আচ্ছা 45 কি বলছে দেখো, 45 কি বলছে, 45 দাগ বলছে কি 45 দা কারেক্ট স্পেল অ্যাক্সেসেবল, ACC দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাক্সেসেবল ACC অ্যাক্সেসেবল মানে কি প্রবেশযোগ্য, অ্যাক্সেস যেখানে তোমরা বা আমরা অ্যাক্সেস করতে পারবো, প্রবেশ করতে পারবো, প্রবেশযোগ্য কোনো জায়গাকে আমরা বলবো অ্যাক্সেসেবল, যেখানে প্রবেশ করা যায়। স্পেলিংটা কি এ দুটো সি দুটো এস, ACCESSIBLE অ্যাক্সেসেবল, ACCESSIBLE প্রবেশযোগ্য। 46 চলে আসো, 46 কি বলছে দেখো, লাস্ট আমাদের কিন্তু হ্যাঁ স্পেলিং মিস্টেকের লাস্ট ওয়ার্ড, কারেক্টলি স্পেল খুঁজতে বলেছে অনারারিয়াম, অনারারিয়াম বি ইজ দ্য কারেক্ট আনসার, HONO RA অনারারিয়াম RIUM অনারারিয়াম মানে কি দক্ষিণা, এটাকে আমরা কিন্তু ওয়ান ওয়ার্ডে প্রচুরবার পেয়েছি, দক্ষিণা, অনারারিয়াম দক্ষিণা। একবার স্পেলিংটা লিখে নিই তারপরে আমরা এক্সপ্লেন করবো। অনারারিয়াম HONO অনারা RA রা রি RIUM অনারারিয়াম, তার মানে কি মনে করো একজন ব্যক্তি যে প্রফেশনালি কোনো কাজ করে এবং সেটা কোনো একটা প্রাইভেট সেক্টর হতে পারে, গভর্নমেন্ট সেক্টরও হতে পারে, এবং তার জন্য যে মান্থলি প্রত্যেক মাসে মাসে সিস্টেমেটিক্যালি কিন্তু যে বেতনটা পায় সেটাকে আমরা বলবো স্যালারি, SALARY, সেটা হচ্ছে স্যালারি, সেটা কিন্তু অনারারিয়াম নয়। আর অনারারিয়াম মানে কি কোনো একটা প্রফেশনালকে তুমি বাড়িতে নির্দিষ্ট একটা কাজ করার জন্য ডেকেছো এবং সেই কাজটা করে দেওয়ার পরে তুমি যে তাকে খুশি হয়ে যে টাকাটা দেবে সেটাই হচ্ছে দক্ষিণা মানে অনারারিয়াম। ক্লিয়ার? দুটো ডিফারেন্স বুঝতে পেরেছো স্যালারি আর অনারারিয়ামের মধ্যে? ক্লিয়ার হয়ে গেল? তাহলে 46-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো আমরা চলে যাব 47, আমাদের 4টে কোয়েশ্চেন, আমরা কিন্তু দুটো কি করব, দুটো করব হচ্ছে আমাদের ন্যারেশন করব, দুটো ভয়েস চেঞ্জ করব, দিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করব। তো 47 কি বলতে দেখো, 47 বলছে আই সেড টু মাই মাদার, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু 4টে। অনেকে ন্যারেশন ভয়েস চেঞ্জকে কিন্তু অ্যাভয়েড করো, নেগলেক্ট করো, যেও ঠিক আছে আমি পেরে যাবো কোনো সমস্যা নেই, তারাই কিন্তু ভুল করবে। আমি একদম 100% লিখে দিচ্ছি, যারা অবহেলা করো তারাই কিন্তু ভুল করবে। তো এরকম এক্সাম্পল আমি প্রচুর দেখেছি। তো যারা বেশি বুঝতে চাও তারাই কিন্তু সমস্যায় পড়বে বেশি। তো চলো নেক্সট কি বলছে দেখো, আই সেড টু মাই মাদার, আমি আমার মাকে বলেছিলাম প্লিজ ওয়ার্ম দিস মিল্ক, বলছে মাকে আমি বলেছিলাম কি প্লিজ দয়া করে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পারি, প্লিজ বলছে দয়া করে, ওয়ার্ম দিস মিল্ক এই মিল্কটাকে গরম করে দাও মা, ডোন্ট বয়েল ইট, গরম করো কিন্তু একদম ফুটিও না, বেশি ফুটিও না, হালকা হালকা আর কি ওয়ার্ম করে দাও, গরম করে দাও। ক্লিয়ার? এবার অপশানে চলে যাও। আমরা জানি যে কি ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি করি, টু করে দিই। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একদম ইজি। এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাবো। শুধু দেখো এখানে কিন্তু আমাদের ভার্বের চেঞ্জ হয় না, আর এই ডু নট থাকলে এই ডু নটের জন্য আমরা কি করি, ডু নটের জন্য আমরা নট তারপরে কিন্তু টু করি, এই হচ্ছে এখানে দেখার জিনিস। তাহলে কি বলছে দেখো, আর প্লিজ আছে মানে আমরা রিকোয়েস্ট করতে পারি, প্লিজ আছে মানে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু বাইরে কি হবে এই সেই টুর জায়গায় বাইরে কি হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ভেতরের, আমি বারবার বলেছিলাম ভেতরের চেঞ্জটা ইম্পর্টেন্ট। চলো একটা কি বলছে, আই আস্কড মাই মাদার, আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মাঝখানে দ্যাট বসবে না টু বসবে। আই টোল্ড মাই মাদার, আমি আর মাকে রেসপেক্টফুলি, কোথা থেকে আসলো এখানে, হঠাৎ করে আবার দ্যাট দিয়েছে, ভুল। সিধাকে চলে আসো, আই রিকোয়েস্টেড মাই মাদার, একদম ঠিক আছে, আমি আমার মাকে অনুরোধ করেছিলাম, কিন্তু মাঝখানে দ্যাট দিয়ে দিয়েছে, ভুল। তাহলে ডি দাগটা আমাদের এলিমিনেট করা হয়ে গেল। ডি দাগটা মনে হচ্ছে হতে পারে, তবুও দেখে নেবো। আর রিকোয়েস্টেড মাই মাদার, আমি আমার মাকে রিকোয়েস্ট করেছিলাম, মাঝখানে টু দিয়েছি, প্লিজটা তুলে দিয়েছি, প্লিজ মানে রিকোয়েস্টেড করলাম, টু ওয়ার্ম দ্যাট মিল্ক, তাহলে এখানে দিস ছিল, দিসটা কিন্তু আমাদের কি হলো, দ্যাট হলো, টু ওয়ার্ম দ্যাট মিল্ক অ্যান্ড আস্কড, এবং এই যে দেখো আর একটা বাক্য শুরু হচ্ছে সেই কারণে আবার আস্ক দিয়েছে। এই আস্ক মানেও কিন্তু রিকোয়েস্ট, আস্কের সিনোনিম কিন্তু রিকোয়েস্ট। আস্ক মানে যেমন জিজ্ঞেস করা, আর আস্ক মানে অনুরোধও করা। ক্লিয়ার? REQUEST, যারা জানো না তারা কিন্তু জেনে নাও। তাহলে অ্যান্ড আস্কড হার, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তখন নট, এই যে নট বললাম, নট এখানে একটা টু আনতে ভুলে গেছে, ডোন্ট বয়েল ইট, এবং আস্কড হার নট, এখানে টু দেয়নি, এটা টাইপিং মিস্টেক, এখানে টু হবে, নট টু বয়েল ইট। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই রিকোয়েস্টেড মাই মাদার টু ওয়ার্ম দ্যাট মিল্ক অ্যান্ড আস্কড হার, এবং তাকে জিজ্ঞেস করেছিলাম নট টু বয়েল ইট, টুটা দেওয়া নেই, টু কিন্তু হবে, নট টু বয়েল ইট। 47, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা কিন্তু নেক্সট কোয়েশনে। 47 হয়ে গেল, 48
হ্যাঁ 48 কি বলছে দেখো, 48 বলছে দ্য অফিসার সেইড, অফিসার বলেছিল কাওয়ার্ডস মানে অফিসার তাদেরকে কাওয়ার্ড কাপুরুষ বলে ডেকেছিল, এই ওয়ার্ডটা বলে তাদেরকে ডেকেছিল। ইউ শ্যাল সুন, ইউ শ্যাল মানে তোমরা অবশ্যই, শ্যাল ইউ এর পরে তো সাধারণত শ্যাল বসে না, ইউ এর পরে কি বসে, ইউ এর পরে আমরা উইল দিই। ক্লিয়ার, এখানে শ্যাল দেওয়া মানে কি জোর দিচ্ছে, তো তোমাকে ধরতে হবে কিন্তু এটা উইল। এটা তো বলার ক্ষেত্রে যখন আমরা জোর দিই, যেমন আই আর উই এদের পরে কি বসে, শ্যাল বসে, যখন আমরা জোর দিই তখন কি আনি, উইল আনি। আই আর উইয়ের পরে ঠিক সেই রকম যাদের পরে উইল বসে জোর দিলে উল্টে যাবে, শ্যাল হবে। ইউ শ্যাল সুন তোমরা খুব শীঘ্রই, বি পুট টু ডেথ তোমাদেরকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, সেই কারণে এখানে শ্যাল ইউজ করা হয়েছে। বোঝা গেল? এইবার তাহলে আমরা কোয়েশ্চেনে ফিরবো, উত্তরে চলে যাব। তাহলে এখানে দেখো কি বলেছে, এখানে ইউটা চেঞ্জ হবে, কাকে বলেছিল, দ্বিতীয় ব্যক্তি এখানে দেওয়া নেই, ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তি দেওয়া নেই। আমরা দেখবো দ্বিতীয় ব্যক্তি কাকে ধরেছে, ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তি হয়, প্রথম ব্যক্তি শুধু দেওয়া আছে দ্য অফিসার, দ্বিতীয় ব্যক্তি দেওয়া নেই। তাহলে কাওয়ার্ড ইউ শ্যাল, শ্যালটা তো জোর দেওয়ার জন্য রয়েছে, এটাকে আমাদেরকে উইল ধরতে হবে, উইল থাকলে উড হয়। ক্লিয়ার? আর উড চেঞ্জ হলে মানে পরের বি কিন্তু চেঞ্জ হবে না, প্রথম ভার্ব চেঞ্জ হবে। চলো, আর কিছু এখানে চেঞ্জ করার কিছু নেই। তো কি বলছে দেখো, দ্য অফিসার্স কল দেম, তাহলে এই দেম মানে অফিসার, বুঝতে পারছো, তার যে সমস্ত কর্মীরা আছে, কনস্টেবলগুলো আছে, কনস্টেবলদেরকে বলেছিল, অফিসার কল দেম, সেই কারণে দেম ধরেছে। তাহলে কল দেম কাওয়ার্ডস অ্যান্ড সেইড, এবং বলেছিল দ্যাট যে দে মাস্ট বি, মাস্ট কেন হবে বলেছিলাম, উইলটা উড হবে, ভুল হয়ে গেল। পরেরটা চলো, দ্য অফিসার কল দেম কাওয়ার্ডস, অফিসার তাদেরকে ডেকেছিল কাওয়ার্ড, এবং সেইড বলেছিল দ্যাট দে উড সুন বি পুট টু ডেথ, বি ইজ দ্য কারেক্ট আনসার। বলেছিলাম এটা শ্যাল আছে কিন্তু উইল ধরতে হবে, উইল মানে পাস্ট হলে উড হবে, উইলটা উড হয় নারেশন আমরা জানি। তাহলে অফিসার কল দেম কাওয়ার্ডস অ্যান্ড সেইড, এবং বলেছিল, মাঝখানে দ্যাট দিতে হবে, কারণ নর্মাল সেন্টেন্সে অ্যাসার্টিভে ওই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের কি দিতে হয়, দ্যাট দিতে হয়, দ্যাট। তাহলে তাদেরকে বলেছিল মানে, তাহলে ইউটা মানে কি, এই ইউটা কি হবে, এই ইউটা কি হবে, এই ইউটা দে হবে, দ্বিতীয় ব্যক্তি দেম ধরেছে, তাহলে ইউটা দেম হলে দে হয়, তারা উইলটা উড সুন বি পুট টু ডেথ। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, বাদ বাকিগুলো কেন ভুল দেখে নেবো। দ্য অফিসার সেইড দ্যাট দে ওয়্যার কাওয়ার্ডস, তারা কাওয়ার্ডস ছিল, অ্যান্ড শুড হবে না, উড হবে, শুড বি পুট টু ডেথ, উচিত টুচিত এখানে কিন্তু হবে না। এবার আর এখানে সেইড অফিসার বলেছিল দ্যাট, এবার বলেছিল আবার দ্যাট দিয়ে দে ওয়্যার কাওয়ার্ডস, এগুলো হবে না। ক্লিয়ার? ডি কি বলছে দেখো, দ্য অফিসার সেইড, অফিসার বলেছিল দ্যাট দে উড সুন বি পুট টু ডেথ, ভুল হলো, পুরো চেঞ্জ করে দিয়েছে, অংশ বাদ দিয়ে দিয়েছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 48-এর। এবার চলে আসো 49 কি বলছে আমরা দেখে নেবো। 49 কি বলছে দেখো, 49 বলছে দ্য ব্রেকফাস্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই 9, তাহলে এখানে বাই 9, এখানে বাই মানে কিন্তু দানা নয়, এখানে বাই মানে হচ্ছে মধ্যে, 9 মানে 9টা, তাহলে 9টার মধ্যে শেষ করা হবে, কাদের দানা শেষ করা হবে সেটা দেওয়া নেই, তাহলে এটা কিন্তু প্যাসিভ। দেখো হ্যাভ হ্যাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে, কাদের দ্বারা ফিনিশ করা হবে সেটা দেওয়া নেই, তাহলে অ্যাক্টিভে দেখো সব জায়গায় দে ধরেছে, সব অপশানে কিন্তু দে ধরা আছে, তার মানে দে টানা শেষ করবে, তাহলে উইলটা চেঞ্জ হবে না, দের পরে উইলই বসে, উইলের পরে হ্যাভি বসবে, এবার বিনটা শুধুমাত্র বাদ যাবে, কারণ কি হ্যাভাজের পরে বিন প্যাসিভ করতে গেলে আসে, অ্যাক্টিভে বিনটা বাদ যাবে, আর হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্মই থাকবে, তাহলে দে উইল হ্যাভ ফিনিশড দ্য ব্রেকফাস্ট বাই 9, কোন অপশানে আছে দেখো, দে উইল হ্যাভ ফিনিশ, এখানে ফিনিশ রয়েছে, ইডি হবে, হ্যাভের পরে থার্ড ফর্ম, দে উইল বি হবে না, উইল হ্যাভ হবে, বি ভুল, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ব্রেকফাস্ট বাই 9, সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ডি দাগ কি বলছে, ভুল কথা আছে, দে উইল ফিনিশ আছে, উইল হ্যাভ আনতে হবে, ভুল, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো 50, লাস্ট কোয়েশ্চেন 50 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 50 দাগ কি বলছে দেখো, 50 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে দ্য অ্যানিমালস, পশুরা, ইন দ্য জু, চিড়িয়াখানায়, শুড নট বি ফেড, দেখো শুড মোডাল ভার্ব, তারপরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার, V3, ফিড মানে কি, ফিড মানে খাওয়ানো, সেকেন্ড ফর্ম কি, সেকেন্ড ফর্ম হচ্ছে ফেড, থার্ড ফর্ম আবার ফেড, তাহলে থার্ড ফর্ম এটা, তাহলে প্যাসিভ করা আছে, মানে বলতে চেয়েছে চিড়িয়াখানায় যারা পরিদর্শক ভিজিটররা আসবে তাদেরকে বলছে অবশ্যই কিন্তু তোমরা খাওয়াবে না, এটা হচ্ছে ইম্পারেটিভ, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু প্যাসিভে আছে, যেমন ধরো আগে তোমাদেরকে একটু বলে দিই, আমরা বলেছিলাম না, আমি তোমাদেরকে বলেছিলাম ভয়েস চেঞ্জের ক্লাসে, যে ইম্পারেটিভ বাক্যকে যখন আমরা উপদেশমূলক ইম্পারেটিভ বাক্য শুনি, যেমন ধরো আমি বললাম যে টেক ইয়োর মেডিসিন, MEDICINE, টেক ইয়োর মেডিসিন রেগুলারলি,
রেগুলারলি, তোমার ওষুধগুলো কিন্তু রেগুলারলি নাও। তাহলে এটা কিন্তু একটা উপদেশ হচ্ছে, কেউ একটা উপদেশ দিচ্ছে। এবং আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জের যে বাক্যগুলো ইম্পারেটিভ এবং উপদেশ দিচ্ছে, কোনো অনুরোধ নয়, আদেশ নয়, উপদেশ দিচ্ছে, সেই বাক্যগুলোকে আমরা কিন্তু প্যাসিভ করতে গেলে শুড দিয়ে করতে পারি। যে ইয়োর মেডিসিন, প্রথমে কি আনবো, টেক ইয়োর ছিল এখানে, টেক ইয়োর মেডিসিন রেগুলারলি। তাহলে কি হবে, অবজেক্ট কি, ইয়োর মেডিসিন, কি নাও, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তাহলে কি নাও, কি খাও, ইয়োর মেডিসিন। তাহলে ইয়োর মেডিসিন, প্যাসিভ করতে গেলে ইয়োর মেডিসিন। এবার বলেছিলাম কি শুড আনতে হয়, শুড। যে বাক্যগুলো অ্যাডভাইসমূলক বাক্য, উপদেশমূলক বাক্য, ইম্পারেটিভ, সেগুলোকে প্যাসিভ করতে গেলে শুড বি। তাহলে ইয়োর মেডিসিন শুড বি, আর টেকের থার্ড ফর্ম টেকেন, ইয়োর মেডিসিন শুড বি টেকেন, তারপরে রেগুলারলি যেটা পড়ে আছে সেটাকে কিন্তু আমরা লিখে দেবো। ক্লিয়ার? তাহলে এটা হলো প্যাসিভ, প্যাসিভ থেকে, আর এটা হলো কিন্তু অ্যাক্টিভ। বোঝা গেল? তাহলে এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। তাহলে এখানে দেখো প্যাসিভ কোন আছে, শুড বি দিয়ে। তাহলে আমাদের অ্যাক্টিভ করতে গেলে কিন্তু ভার্ব দিয়ে শুরু করতে হবে। ডু নট, এখানে নট দিয়েছে, নট। তাহলে দ্য অ্যানিমালস ইন দ্য জু শুড নট বি ফিড। তাহলে নট এনেছে মানে কি, শুধু ডু না, শুধু নট হবে, ডু নট। তো ডু নট, আর ভার্বের ফার্স্ট ফর্ম হবে কি, ফিড। কারণ ইম্পারেটিভ বাক্য ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে হয়, এবং ডু, ডাজ, ডিডের পরে আমরা আরও জানি কি, ডু, ডাজ আর ডিড, এদের পরে মেন ভার্বের কোন ফর্ম হয়, ফার্স্ট ফর্ম। তাহলে ডু নট ফিড হবে, ডু নট ফিড দ্য অ্যানিমালস ইন দ্য জু। কোথায় আছে দেখো, বিদা কাটা ফিড নট দিয়ে শুরু করেছে। ডোন্ট ফিড দ্য অ্যানিমালস ইন দ্য জু, একদম পারফেক্ট। ডোন্ট বি ফিডিং আছে, এক দাগে দেখো ডোন্ট, এক দাগ দেখলে ডোন্ট বি ফিডিং হবে না, ডোন্ট ফিড হবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডোন্ট ফিড। আচ্ছা, ডোন্ট ফিড নেই, এখানে কিন্তু ফেড রয়েছে, সি দাগো কিন্তু ভুল রয়েছে, সি দাগো ভুল রয়েছে, সি কারা, ডোন্ট ফেড সেকেন্ড ফর্ম করে দিয়েছে V2। তাহলে ডোন্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, সি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডোন্ট ফিড দ্য অ্যানিমালস ইন দ্য জু। এই দেখো সূক্ষ্ম জিনিসের জন্য কিন্তু আমাদের ভুল হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এখানে ফেড ছিল, ফিড হবে। তাহলে ডোন্ট ফিড দ্য অ্যানিমালস ইন দ্য জু। তাহলে আমাদের কিন্তু আজকের ক্লাস শেষ, 50টা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম হলে বলবে। আর তোমরা অনেকে বলছো যে টপিক ওয়াইজ ক্লাস আনতে, আমি দেখেছি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আমি সেভাবে ক্লাস শুরু করব, অবশ্যই শুরু করব। ক্লিয়ার? তো তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো বিষয়টা কি, মাথায় একটা জিনিস ঢুকিয়ে রেখে তুমি যদি আজকের দিনের ক্লাসটা না করো, ক্ষতিটা কিন্তু তোমার হবে। আর আমি আশা করি, সবসময় চেষ্টা করি যে যতটা বেসিকভাবে তোমাদেরকে বোঝানো যায়, একদম ডিটেইলি কিন্তু আলোচনা করি, শুধুমাত্র পরপর চলে যায় না। তাই যে প্রথম দিনের জন্য ক্লাস করছো সেও কিন্তু ক্লাস করলে বুঝতে পারবে। তো আমি তো অবশ্যই প্রত্যেকটা জিনিস আর কি সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস অবশ্যই করাবো, আমি আগেও করিয়েছি এবং আবারও করাবো। কিন্তু প্রত্যেক দিন যে ক্লাসগুলো আমরা করছি, সেই ক্লাসগুলো একটা জিনিসই বলবো বারবার, তোমরা প্রত্যেক দিনের ক্লাসটা কিন্তু ফলো করো। যে নাউন নিয়ে আমি চাই ক্লাস, এই ক্লাসটা কিন্তু স্যার করাচ্ছে না বলে আমি ক্লাস দেখবো না, এটা করলে কিন্তু ক্ষতিটা তোমার হবে। ক্লিয়ার? তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।